সবাইকে স্বাগতম আমাদের ব্রেইন বুকস অ্যান্ড আইডিয়াস ক্লাবসের প্রথম পর্বে। আমাদের এই ক্লাবটার সংগঠনের মূল উদ্দেশ্য হলো দেশে এবং বিদেশের ভালো ভালো বই, ভালো ভালো লেখকের পাঠ, তাদের তাদের বইগুলো নিয়ে, তাদের মেইন আইডিয়াগুলোকে নিয়ে আলোচনা। কিন্তু আমরা এখানে কোনো একাডেমিক আলোচনা করতে চাই না। আমরা চাই দেশের জনগণের কাছে পৌঁছে দিতে কেমন করে একটা ভালো বই পড়তে হয়, কেমন করে একটা ভালো প্রবন্ধ, ভালো আইডিয়াকে পড়তে হয়, সেটাকে ইভালুয়েট করতে হয় এবং সেটাকে ক্রিটিক করতে হয়। এটা আমাদের একজন সচেতন পাঠক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, যেই যেই বইগুলো, যেই আইডিয়াগুলো আমাদের রাজনীতি, সমাজ, ধর্ম সবকিছুকে পরিবর্তন করছে, আলোড়িত করছে, এগুলোকে আমরা কিভাবে বুঝতে পারি, ইভালুয়েট করতে পারি। কারণ একটা গণতান্ত্রিক দেশে আমাদের সচেতন অংশগ্রহণই একটা সুষ্ঠু গণতন্ত্রের জন্য সবচেয়ে প্রধান প্রয়োজন। তো আজকে আমাদের উদ্বোধনী পর্বে আমরা প্রথমেই নিয়েছি একটি অত্যন্ত পরিচিত প্রবন্ধ, আহমেদ ছফার বাঙালি মুসলমানের মন। প্রায় 40 বছরও বেশি আগে লেখা এই প্রবন্ধটি খুব আলোড়ন তুলেছিল। কারণ এখানে আহমেদ ছফা খুব বোল্ড কিছু আইডিয়া এবং ক্লেম করেছিলেন, এবং তার এরপরে অনেক লেখা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেকে রিসার্চ করেছে, পিএইচডি রিসার্চ হয়েছে এর উপরে। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত এই আলোচনাটায়, এই প্রবন্ধটার একটা গুরুত্ব রয়েছে। কারণ তিনি যেই প্রসঙ্গগুলো তুলেছিলেন সেটা এখনো আমাদের আজকের রাজনীতিতে ইম্পর্টেন্ট। তো আজকে আমি প্রথমেই আমন্ত্রণ করব তরুণ বুদ্ধিজীবী, এই ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক তুহিন খানকে। সে এই বিষয়ের উপরে, এই প্রবন্ধের উপরে এবং এর বিষয়ের উপর অনেক পড়াশোনা করেছে। সে আমাদের প্রথম কিনোট স্পিকার হিসেবে এটার উপরে কিছু বলবে, প্রবন্ধটার উপরে কিছু বলবে। তুহিন খান। ধন্যবাদ শফিক ভাই। আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই? তো আমি তুহিন খান। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির সমাজ কল্যাণ ইনস্টিটিউট থেকে, এবং বর্তমানে আসলে মানে এই প্রবন্ধ নিয়ে আলোচনার করার সাথে আমার যেই সম্পর্ক আর কি সেটা একটু বলছি। বর্তমানে আমি কালচারাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি অন্য অনেক কিছু করার পাশাপাশি। ফলে এই প্রবন্ধটা আমাদের বাংলাদেশের বা বাঙালি মুসলমান বলতে যেই বর্গ আসলে তাদের কালচারাল স্টাডিজ, বাঙালি মুসলমানের যেই কালচার, বেসিক্যালি আহমদ ছফা শুরুও করেছেন একটা ওনার এই প্রবন্ধটা শুরুও করেছেন উনি পুঁথি সাহিত্যের একটা ঘটনা দিয়ে। কালচারাল স্টাডিজের ভিতর দিয়ে উনি আসলে একটা জনগোষ্ঠীর মন বা একটা জনগোষ্ঠীর বোঝার চেষ্টা করেছেন, তার যেই মানুষ সেটা বোঝার চেষ্টা করেছেন। ফলে সেই জায়গার থেকেও আসলে প্রবন্ধটা আমার অনেকবার পড়া হয়েছে। তার বাইরে এই প্রবন্ধ নিশ্চয়ই আপনারা জানেন যে ১৯৭৭ সালে লেখা এই প্রবন্ধটি পরবর্তীতে বাংলাদেশের মূল ধারার যেই চিন্তা জগৎ সেখানে অনেক বেশি সমাদৃত হয়। পাশাপাশি তখন যখন প্রবন্ধটি লেখা হয় তখন তো বটেই, এবং পরবর্তীতে বিশেষত রিসেন্ট সময়ে অনেক বেশি প্রবন্ধটি নিয়ে আবার আলোচনা পর্যালোচনা শুরু হয়। ফলে সেদিক থেকেও একজন সচেতন পাঠক হিসেবেও প্রবন্ধটি আমি বেশ আগে পড়ি। তো আমরা আসলে ওই প্রবন্ধটা নিয়ে আলোচনায় ঢুকি, শুরু করি আলোচনাটা। বাঙালি মুসলমানের মন, এই প্রবন্ধটা লেখা হয় ১৯৭৭ সালে। প্রবন্ধটা আহমদ ছফা লেখেন, তিনি কোন প্রেক্ষাপটে আসলে প্রবন্ধটা লেখেন সেটা নিয়ে তিনি একটা ওই প্রবন্ধেরই যখন সেটি বই আকারে বের হয় বাংলা একাডেমি থেকে, সেটার ভূমিকায় উনি একটা ঘটনা লিখেছিলেন যে ১৯৭৭ সালে যখন আবুল ফজল সাহেবকে, ওনার ওনার শিক্ষক, তাকে উনি দেখেন একদিন যে সোহরাওয়ার্দী উদ্যানে উনি টুপি মাথায় দিয়ে জিএম তাওয়াব, তৎকালীন বিমান বাহিনীর প্রধান, তার সাথে উনি হেঁটে যাচ্ছেন। তো আহমদ ছফা তাকে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যাচ্ছেন? তো উনি বলেন যে একটা সিরাত মাহফিল আছে, আমি সিরাত মাহফিলে যাচ্ছি। তো আহমদ ছফার এই ঘটনাটা খুবই তার মনে খুবই আঘাত দেয়, কারণ আবুল ফজলকে তিনি জানেন একজন স্বঘোষিত নাস্তিক হিসেবে, এবং আবুল ফজলকে তিনি জানেন একজন আদর্শবাদী আইডিয়ালিস্ট, একজন রাইটার হিসেবে। ফলে আবুল ফজল যখন ১৯৭৭ সালে
বাংলাদেশের ৭৫-এর পট পরিবর্তন পরবর্তী যেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থার আওতায় আবুল ফজলকে যখন উনি দেখেন যে টুপি মাথায় দিয়ে সিরাত মাহফিলে উনি যোগ দিতে যাচ্ছেন, আহমদ ছফার কাছে মনে হয় যে কেন এটা ঘটছে বা এই ঘটনাটা কেন ঘটলো। এবং আহমদ ছফার নিজের জবানে উনি লিখেছেন, ওনার নিজের ভাষ্যমতে কোনরূপ আহ, আহ, না দেরি করেই এক বসাতে উনি সেদিন রাতে এই প্রবন্ধটি লেখেন এবং এই এক প্রবন্ধে উনি বাঙালি মুসলমানের মোড় নির্ণয়ের আসলে চেষ্টা করেন। তো এই হলো প্রেক্ষাপট। প্রেক্ষাপটটাও ইটসেলফ এই প্রবন্ধের শৈলী এবং বিষয়বস্তুর ব্যাপারে অনেক কিছু বলে, সেটা আমরা হয়তো আলোচনায় আসবে প্রসঙ্গক্রমে। তো আমরা প্রবন্ধটার মধ্যে যদি ঢুকতে চাই তাহলে দেখবো যে প্রবন্ধটা আহমদ ছফা ১, ২, ৩ এভাবে দিয়ে লিখেছেন এবং আহমদ ছফা শুরু করেছেন। মূল বক্তব্যটা উনি কি দিয়েছেন সেটা একটু বলি। ওনার এই প্রবন্ধের মূল বক্তব্যটা হলো যে বাঙালি মুসলমান যে ক্যাটাগরি, এটাও প্রবন্ধের একটা দিক, সেটা একটু বলে নিই আগে। সেটা হলো যে বাঙালি মুসলমান, ডেফিনেটলি বাঙালি মুসলমান নিয়ে অনেক ধরনের আলোচনা পর্যালোচনা এর আগেও ছিল, ছিল না যে তা না। অনেক রাইটার এর আগে বাঙালি মুসলমান নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এইভাবে বর্গ আকারে বাঙালি মুসলমানকে আইডেন্টিফাই করা এবং তার মনের হদিশ নেওয়ার চেষ্টা করা, সেটা মানে বর্গ আকারে বাঙালি মুসলমান শব্দটা ইভেন ব্যবহার করা, এটাকে বর্গ আকারে প্রতিষ্ঠা করা, সমাজতাত্ত্বিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বর্গ আকারে এটাকে প্রতিষ্ঠা করা, সেটা আসলে আহ, এর আগে কোনো রাইটার সেভাবে করেন নাই। ফলে একদিক থেকে মানে এই এই প্রবন্ধটার মজার দিকটা এইটাই আর কি, যে একদিক থেকে যেমন বাঙালি মুসলমানের সফা সাধারণত যারা সমালোচক এই প্রবন্ধটার, তারা বলতে চান যে বা তারা প্রবন্ধটা পড়েন বাঙালি মুসলমানের সমালোচনা হিসেবে, কিন্তু একই সাথে এই প্রবন্ধটা বাঙালি মুসলমানের এক ধরনের অ্যাপ্রিসিয়েশনও বটে। মানে বাঙালি মুসলমান যে একটা আলাদা বর্গ ইতিহাসে এবং একটা আলাদা রাজনৈতিক, নৃতাত্ত্বিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব দিক থেকেই যে এটা একটা আলাদা বর্গ, এইটা আহমদ ছফার এই প্রবন্ধের মাধ্যমে এটা এক ধরনের একটা একটা প্রতিষ্ঠা পেয়েছে আসলে। এবং আমি জানি না এই কারণেই কিনা, আপনারা হয়তো জানেন যে আব্দুর রাজ্জাক সাহেব, প্রফেসর আব্দুর রাজ্জাক, আহ, আহমদ ছফার গুরুস্থানীয় লোক, উনি ওনাকে যখন আহমদ ছফা এই প্রবন্ধটা পড়ান বা পড়তে দেন, উনি পড়ে খুবই অদ্ভুত একটা মন্তব্য করেছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন যে উনি বলেছিলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হিন্দু মুসলমান সমস্যার পরে এই ধরনের প্রভোকেটিভ লেখা আমি আসলে আর পড়িনি। তো মানে এই 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 মন্তব্যটা প্রফেসর রাজ্জাকের, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এই মন্তব্যটাও ইটসেলফ প্রবন্ধটার ব্যাপারে অনেক কিছু বলে। তো এই প্রবন্ধে আসলে আহমদ ছফা বলতে চেয়েছেন যে বাঙালি মুসলমানের যে পিছিয়ে পড়ার কারণ, আমরা যে বলি যে বাঙালি মুসলমান একটা জাতি হিসেবে সে রাষ্ট্র গঠনে আসলে এখনো ৭১-এর পরে সে এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে এবং সাংস্কৃতিকভাবে সে একটা একটু অনুন্নত কিছুটা, এবং তার মনের বিকাশ আসলে পরিপূর্ণভাবে ঘটে নাই। এই যে ঘটনাগুলি ঘটছে, এটা আহমদ ছফার একটা দাবি যে বাঙালি মুসলমানের মন এখনো একটা আদিম অবস্থায় আছে। ফলে আধুনিক রাষ্ট্র গঠনের জন্য মনের যে সাবালকত্ব প্রয়োজন, সেটা আসলে বাঙালি মুসলমান এখনো অর্জন করতে পারে নাই। এটা হলো আহমদ ছফার এই প্রবন্ধের দাবি। এবং আহমদ ছফার আরো এডিশনাল দাবি হলো যে এই ঘটনাগুলি শুধুমাত্র ব্রিটিশ শাসনের কারণে ঘটছে ব্যাপারটা তা না। এটা হলো আহমদ ছফার মেজর মানে মেইন দাবি আর কি, যে ব্রিটিশ শাসনের কারণে আরো অনেকেই অনেকেই মনে করেন যে হ্যাঁ বাঙালি মুসলমান ইতিহাসের একটা পর্যায়ে পিছিয়ে পড়েছে। এটা অনেকেই আহমদ ছফার বাইরেও আরো অনেকে মনে করেন, কিন্তু আহমদ ছফার বিশেষত্ব যেটা, সেটা হলো যে উনি মনে করেন যে বাঙালি মুসলমান শুধুমাত্র ইংরেজ শাসনের কারণেই এই ঘটনাটা ঘটছে তা না। বাকি অনেকে এটার কারণ হিসেবে ব্যাখ্যা করেন ইংরেজ শাসনকে, যে ইংরেজ শাসনে আসলে যেই সমাজের যেই অল্টারনেশনটা হয়েছে, সমাজের যে মানে আহ, আহ, একটা হিন্দু মধ্যবিত্ত সমাজের বিকাশ ঘটছে বাংলায়, এবং তারা ছিল ব্রিটিশ রাজশক্তির খুবই কাছাকাছি। ফলে তাদের বিকাশের ধারাটাও খুব মানে কি বলা যায় এটাকে, তাদের মধ্যে একটা মডার্ন মাইন্ডের যেই উন্মেষ ঘটেছে, যেটা বাঙালি মুসলমানের মধ্যে তখন রাজ্য হারানোর শোকে তারা দীর্ঘদিন ব্রিটিশকে হস্টাইল ভাবে তাকে ট্রিট করেছে। ফলে
পিছিয়ে পড়েছে তারা একটা সময়, এভাবে অনেকে ব্যাখ্যা করেন। কিন্তু আহমদ ছফার ব্যাখ্যাটা ডিফারেন্ট। উনি বলতে চান যে না, বাঙালি মুসলমানের পিছিয়ে পড়ার কারণ এইটা না, বরং বাঙালি মুসলমান আসলে আরো এই ব্রিটিশ শাসন আশা টাশা বা এই সমস্ত ঘটনার বাইরেও ইন্ডিপেন্ডেন্টলি সে অনেক আগের থেকেই আসলে এরকম, এবং তার মনের খুব আদিমকাল আদিম সময় থেকেই তার মনের খুব বেশি পরিবর্তন আসলে ওইভাবে হয় নাই। তার মনটা একটা আদিম অবস্থায় রয়ে গেছে, যে কারণে মডার্ন আইডিয়াস এবং মডার্ন যেই ইয়েগুলি আছে, মডার্ন যেই রাষ্ট্র, মডার্ন ফিলোসফি, তারপরে এই জায়গাগুলিকে এক্সপ্লোর করা, তারপর রিজন, লজিক, এই জায়গাগুলিকে এক্সপ্লোর করা, এইটা আসলে বাঙালি মুসলমানের পক্ষে সম্ভব হয় নাই। বরং সে অনেক বেশি ভাওতাবাজি দিয়ে তাড়িত, সে অনেক বেশি হিপোক্রেট। সে আসলে ওই ধর্মের ক্ষেত্রেও সে ধর্মের এসেন্সটা গ্রহণ করে না, বাহ্যিক কিছু আচার ফ্যাশন সে গ্রহণ করে, এবং বাদবাকি অন্যান্য জিনিসের ক্ষেত্রেও, সেটা ফিলোসফি হোক, সেটা রাজনীতি হোক, সব ক্ষেত্রেই সে কিছু কপি পেস্টিং করে। কিন্তু এটার যে এসেন্স, এটাকে সে তার সমাজ এবং তার আহ, তার যেই গোষ্ঠী, সেটার সাপেক্ষে সে এটাকে মিউটেশন ঘটাতে পারে না। সে কিছু কপি পেস্টিং করে এবং এটা নিয়েই সে বড়াই করতে থাকে। এটা হলো আহমদ ছফার ব্রডার একটা দাবি আর কি এই প্রবন্ধের মধ্যে। তো স্বাভাবিকভাবেই আমরা প্রবন্ধটায় ঢুকবো, মানে প্রবন্ধটায় অ্যাকচুয়ালি আহমদ ছফা কি কি ভাবে ওনার এই দাবিটাকে জাহির করার বা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে বলি যে আহ, আহ, আহমদ ছফার এই প্রবন্ধ নিয়ে আহ, ওই সময় যখন আহমদ ছফা প্রবন্ধটি লেখেন, ওই সময় এবং তারপরেও বিশেষত রিসেন্ট সময় বলতে আমি বোঝাচ্ছি যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে, বিশেষত শেষ দিকে, শেষ 5-7 বছরের ইতিহাস যদি আমরা ধরি, সেই সময়ে বাঙালি জাতিবাদের মানে আওয়ামী লীগ তো আসলে বাঙালি জাতিবাদ এটার একটা বাই প্রোডাক্ট হিসেবে অনেকে আওয়ামী লীগকে ব্যাখ্যা করে। ফলে আওয়ামী লীগের ফ্যাসিবাদী হয়ে ওঠার সাপেক্ষে বাঙালি জাতিবাদ এবং পপুলার মানে বাংলাদেশের সেকুলার যে একাডেমিয়া, সেখানে যে পপুলার কিছু ডিসকোর্স আছে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে, সেগুলির সাপেক্ষে এই বাঙালি জাতিবাদ এবং বাঙালি জাতিবাদী ডিসকোর্সের মেইন টেক্সট বলেন কিংবা আইডিয়াস বলেন, সেগুলি নিয়ে আবার যখন পর্যালোচনা আলোচনা শুরু হয়, সেটার সাপেক্ষে তখনও আহমদ ছফার এই প্রবন্ধ নিয়ে অনেক ধরনের ক্রিটিক কিন্তু হয়েছে আসলে। ফলে অনেকে বলতে চান যে আহমদ ছফার এই প্রবন্ধটি এক ধরনের বিনা বাক্যে বাঙালি মুসলমান সমাজে বা বাঙালি সেকুলার সমাজে গৃহীত হয়েছে এক ধরনের বিনা প্রতিরোধে। এটা আসলে আমি মনে করি এক ধরনের ভুল, আহ, আহ, কি বলা যায়, ভুল একটা আইডিয়া। এটা আসলে বিনা প্রতিবাদে ব্যবহার হচ্ছে তা না। আহমদ ছফার নিজের ব্যক্তিত্বের কারণে অনেক বেশি পঠিত হয়েছে। আবার বাঙালি সেকুলার যেই একাডেমিয়া, সেখানে এটা অনেক বেশি রেফারেন্স প্রবন্ধ হিসেবে গৃহীত হয়েছে অন্য নানাবিধ কারণে। এটা সত্য, কিন্তু তার মানে এই না যে এই প্রবন্ধ একদমই ক্রিটিকের মুখোমুখি হয়নি কিংবা বিনা বাক্য ব্যয় এই প্রবন্ধকে আসলে সবাই মেনে নিয়েছে, তা না। তো এটা এটা এই বিষয়ক আলোচনাও আমরা হয়তো ফাঁকে ফাঁকে কিছু কিছু করতে পারি। তো আমরা প্রবন্ধটায় ঢুকি। প্রবন্ধটা আসলে শুরু হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা ইয়ে দিয়ে আর কি, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা দিয়ে। আহমদ ছফা বেসিক্যালি একটা কালচারাল, আমি যেটা আগে বললাম যে একটা কালচারাল স্টাডিজ, কালচারাল একটা উপাদানকে উনি বেছে নিয়েছেন। 17, 18, 19 শতকের একটা কালচারাল উপাদানকে উনি বেছে নিয়েছেন বাঙালি মুসলমানের মনে প্রবেশ করার জন্য, এবং সেই উপাদানটা হলো পুঁথি সাহিত্য। আপনারা জানেন যে 17, 18 এবং 20 শতকেরও, 19 এবং 20 শতকেরও শুরুরাংশে কিছুটা, একেবারে শুরুরাংশে কিছুটা এই পুঁথি সাহিত্য ছিল বাঙালি মুসলিম সমাজের বিনোদনের একটা বড় বিনোদন, এবং আপনি যদি সেটাকে আর্ট আর্টও বলতে চান, সেটার একটা বড় ইয়ে ছিল, বড় একটা আকর ছিল হলো এই পুঁথি সাহিত্য। এবং আপনারা যারা সাহিত্যের হিস্ট্রি যদি পড়ে থাকেন, সাহিত্যের হিস্ট্রি পড়লে দেখবেন যে সেখানে এই যে পর্বটা, এটাকে এক ধরনের অন্ধকার পর্ব হিসেবে পুঁথিয়াল, মানে পুঁথি সাহিত্য বা কবিয়ালদের যেই ইয়েটা, যেই সময়টা, এটাকে এক ধরনের অন্ধকার সময় হিসেবে এবং অবক্ষয়ের যুগ হিসেবে চিত্রিত করার
কিন্তু একটা ব্যাপার আছে, মানে একটা একটা প্রবণতা বা একটা ইয়ে আছে। তো আহমদ ছফা প্রথমে যখন আহমদ ছফা একটা গল্প বলেন যে আসলে পুঁথি সাহিত্যিকরা কি ধরনের কন্টেন্ট রচনা করতেন এবং ওনাদের কন্টেন্টে যে আজগুবি ঘটনাগুলি ঘটতো, নানান ধরনের অলৌকিক আজগুবি, এবং সেটা প্রমাণ করতে উনি শহীদে কারবালা পুঁথি, শহীদে কারবালা নামে একটা পুঁথি, উনি আসলে কোন লেখকের লেখা শহীদে কারবালা পুঁথির কথা বলেছেন এটা স্পষ্ট না, কারণ শহীদে কারবালা নামে একাধিক পুঁথি আছে, তার মধ্যে ইভেন উনি জঙ্গনামা পুঁথির কথা বলেছেন, জঙ্গনামা নামেও একাধিক। উনি আসলে যতগুলি রেফারেন্স, এটা ওনার প্রবন্ধের অনেকে পরবর্তীতে ওনার প্রবন্ধ নিয়ে যারা আলোচনা করেছেন সবাই বলেছেন যে ওনার প্রবন্ধের ওয়ান অফ দ্য মেজর ফ্লজ সেটা হলো যে রেফারেন্সহীনতা। বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু এগুলি আসলে উনি কোত্থেকে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, এটার আসলে রেফারেন্স নাই ওইভাবে। ফলে শহীদে কারবালা, জঙ্গনামা ইত্যাদি ইত্যাদি পুঁথির, সোনাভান ইত্যাদি ইত্যাদি পুঁথির কথা উনি বলেছেন। এই নামে প্রত্যেকটা নামেই একাধিক পুঁথি রচিত হয়েছে, যার মধ্যে ইভেন হিন্দু অনেক রাইটারও আছেন, পুঁথি রাইটারও আছেন, যারা এই একই নামে একই কন্টেন্টের উপরে পুঁথি লিখেছেন। কিন্তু আহমদ ছফা সেগুলি আমলে নেন নাই এবং উনি কোন পুঁথির থেকে ব্যবহার করছেন ওনার 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 ইয়েগুলি, ওনার কন্টেন্টগুলি, সেগুলি উনি আসলে ওনার প্রবন্ধে বলেন নাই। ফলে উনি শহীদে কারবালা পুঁথিতে যখন এই যে হজরত হুসেনের মস্তক সহ ঘাতক সীমার সে যখন দামেস্ক যাত্রা করছে, পথিমধ্যে এক ব্রাহ্মণের বাড়িতে সে উপনীত হয় এবং সেই ব্রাহ্মণের নাম ছিল আজর। নামটা আমি মনে রাখতে বলবো, কারণ এই নামটা নিয়ে ইন্টারেস্টিং একটা আলোচনা আমরা করব পরে। তার নাম ছিল আজর। তো আজর যেটা করে যে ওই কর্তিত মস্তক রাতের বেলায় যখন সীমার সেখানে ঘুমায়, তো হোসেনের কর্তিত মস্তক আজরকে এবং তার যে বউ এবং তার সন্তানাদি, তারা সবাই ওই ওই কাটা মস্তকের মানে মুখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা এটা হলো বেসিক্যালি মানে এই গল্পটা। তো এই গল্পটা লিখে আহমদ ছফা ওনার প্রথম ওনার স্টার্টিং পয়েন্টটা শুরু করেন যে আসলে এই যে পুঁথির যে জগৎ, এই যে এক অলৌকিক আজগুবি জগৎ, এখানে আমরা দেখতেছি যে কোত্থেকে দামেস্কের পথে এক ব্রাহ্মণের বাড়ি এসে পড়েছে এবং সেখানে কাটা মস্তকের মুখে মানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ব্রাহ্মণ লোকজন, হিন্দু লোকজন। তো এইটা আসলে কিভাবে ঘটে, এটা তো আসলে ঘটার কথা না। এবং এরকম উনি আরো অনেক পুঁথির উনি উদাহরণ দিচ্ছেন এবং দিয়ে ওনার এখানে মূল আর্গুমেন্ট যেটা মেক করতেছেন উনি প্রবন্ধের শুরুতে, সেটা হলো যে পুঁথি সাহিত্যের মধ্যে এই যে আজগুবিপনা বা এই যে আজগুবি ঘটনাগুলি ঘটতেছে বা এই যে একটা ইয়ে ঘটতেছে, সেটার কিছু সামাজিক ইমপ্লিকেশনস আছে। এটা আসলে এই আজগুবি ঘটনাটা একান্তই সাহিত্যের খাতিরে ঘটতেছে না, এটা সমাজের কিছু ফ্লজকে ইঙ্গিত করে। সেগুলি কি? সেগুলি হলো ওনার ভাষ্যমতে সেটা হলো এই 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 পুঁথি সাহিত্যের এই আজগুবিপনা, যুক্তিহীনতা, এই 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 যে এক অদ্ভুত এক অবস্থা, এটা আসলে সমাজেরই, ওই সমাজে বাঙালি মুসলিম সমাজেরই যুগ যুগান্তরের তাদের যে আদিম মন, সেই মনেরই একটা বহিঃপ্রকাশ পুঁথি সাহিত্যের এই আজগুবিপনা। এবং সেটা কিভাবে, সেটা উনি ব্যাখ্যা করছেন, নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। যেমন প্রথমেই ধরা যাক যে দামেস্কের পথে ব্রাহ্মণ আসলো যে, এবং ব্রাহ্মণ যে মুসলমান হলো এই হজরত হোসেনের কাটা মাথার কাছে কালেমা পড়ে, এইটা কেন হলো, এই ব্রাহ্মণ কেন আসলো এখানে? কারণ ব্রাহ্মণ আসলো কারণ এই যে বাঙালি মুসলমান সমাজ, তারা যুগ যুগ ধরে নির্যাতিত এই ব্রাহ্মণদের হাতে, এই এই বর্ণাশ্রম প্রথার হাতে এবং এই দেবদেবীদের হাতে, এই দেবদেবীদের অনুসারীদের হাতে। ফলে এই ব্রাহ্মণদেরকে ওইখানে নিতে হবে স্বাভাবিকভাবে, ব্রাহ্মণদেরকেই ওইখানে নিয়ে তাদেরকে মুসলমান বানিয়ে তাদেরকে, তাদের উপরে নিজেদের ধর্মের বিজয় ঘোষণা করতে হবে। অর্থাৎ এক ধরনের প্রতিক্রিয়া, ব্রাহ্মণ যেই নির্যাতন, ব্রাহ্মণদের যেই অত্যাচার, সেটার একটা প্রতিক্রিয়া হিসেবেই এই 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 সাহিত্যে বা পুঁথি সাহিত্যে এই ঘটনাটা আসছে এবং ওই দামেস্কের রাস্তায় ব্রাহ্মণ উদিত হয়েছে, তাকে ওইখানে নিয়ে ফেলা হয়েছে। এবং এই যে কাটা মাথার মুখে যে কালেমা পড়লো, তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো যে এই যে যুক্তিহীনতা, এটা তো যুক্তিহীনতা, পরম্পরাহীনতা, এটা ঘটনাটা ঘটলো কিভাবে? আর বাস্তবেও তো আসলে ঐতিহাসিকভাবে এই ধরনের কোনো কাহিনীর আদৌ কি অস্তিত্ব আছে কিনা, আসলে তো আমরা এই ধরনের কোনো কাহিনীর অস্তিত্ব বাস্তবে ওইভাবে পাই না। ঐতিহাসিক কোনো ধরনের ইয়ে তো ম্যাটেরিয়ালস তো আমরা পাই না। ফলে কেন ঘটলো? ঘটলো কারণ বাঙালি মুসলমান আসলে তো সে তো তার নিজের ধর্ম নিয়েও অশিক্ষার মধ্যে আছে। মানে সফার আর্গুমেন্ট এটা বলতেছি আমি আর কি।
তো সে তো তার নিজের ধর্ম নিয়েও আসলে অ্যাওয়ার না, তার নিজের ধর্মের যেই আহ, অনেক বড় বড় কীর্তি বা এসেন্স বা এই যে ঘটনাগুলি এগুলো নিয়ে সে তো অ্যাওয়ার না, সে তার নিজের ধর্ম সম্পর্কেও খুবই মানে আনওয়াকিফ, বেওয়াকিফ। তো এই বেওয়াকিফ হওয়ার ফলে, না জানার ফলে সে আহ, আহ, কি করে, সে ওইখানে আজগুবি গল্প রচনা করে। সে তার নিজের সমাজের সাপেক্ষে নিজের প্রতিক্রিয়াশীলতা, যদি কোট আনকোট শব্দটা বলি, নিজের যে প্রতিক্রিয়াশীলতা তার বাঙালি মুসলমানের, কার প্রতি প্রতিক্রিয়াশীলতা, ওই যে ব্রাহ্মণ, তাদের প্রতি যে প্রতিক্রিয়াশীলতা, এইটার সাপেক্ষে সে আসলে গল্প রচনা করে। ফলে ইতিহাস তার কাছে ম্যাটার করে না, ইতিহাসে কি আছে না আছে বা আদৌ। আসলে প্রবন্ধটা এভাবে উনি করতে চাইছেন, ওনার প্রবন্ধের মধ্যে এভাবে উনি ঢুকছেন আসলে বেসিক্যালি। এরপরে উনি প্রবন্ধের মধ্যে আরো হিস্ট্রিক্যাল নানান ধরনের ম্যাটেরিয়ালস, কেন দোভাষী পুঁথিগুলি উর্দু ফার্সি শব্দ মিশ্রিত হলো, কেন দোভাষী পুঁথিগুলির মধ্যে এই জিনিসগুলি আসলো, এবং বাঙালি মুসলমান আসলে আহ, কেন বাঙালি মুসলমান আসলে একটা পিছিয়ে পড়া গোষ্ঠী, এটা উনি বলার চেষ্টা করেছেন। আমার পয়েন্টগুলি যেগুলি এই প্রবন্ধের মধ্যে, এই প্রবন্ধটা আসলে আমরা কিভাবে পড়তে পারি, এই প্রবন্ধটা আসলে আমরা কিভাবে দেখব, এই প্রবন্ধটা দেখার আসলে কয়েকটা দৃষ্টি আছে। একটা তো হলো যে এই প্রবন্ধটার মধ্যে যেটা আরো অনেকে বলেছেন, মোহাম্মদ আজম এটা নিয়ে একটা ক্রিটিক লিখেছেন 2021 সালে, তিনিও সে তা ওনার এই ওনার ওনার যে ক্রিটিক সেখানে উনি এই কথাগুলি বলেছেন। তো প্রথমত একটা ব্যাপার হলো যে এই প্রবন্ধটার মধ্যে যেই আপনার কি বলে ওই যে রেফারেন্সহীনতা যেটা বললাম আমি, সেটা একটা একটা মেজর একটা জায়গা আছে এই প্রবন্ধের মধ্যে। একটা জায়গা আছে যে আপনার একটা অ্যানাক্রোনিজম আছে এই প্রবন্ধের মধ্যে। অর্থাৎ আহমদ ছফা যখন বাঙালি মুসলমানের মনের কথা বলছেন বা বাঙালি মুসলমান সমাজের কথা বলছেন, তখন উনি আসলে কোন সময়ের কথা বলছেন, কোন সমাজের কথা বলছেন, এটাকে একটা একাকার করে ফেলার, এটা একদম সেই 1300 শতকের তুর্কিদের বিজয় থেকে শুরু করে একদম সেই 1977 সাল পর্যন্ত যে বিশাল মুসলিম সমাজের বিকাশের যে ইতিহাস, এটাকে উনি একবারে একাকার করে ফেলার একটা প্রবণতা ওনার এই প্রবন্ধের মধ্যে আসলে আছে। এবং আরেকটা ব্যাপার হলো যে আহমদ ছফার এই প্রবন্ধের ব্যাপারে যেটা আসলে অনেকেই আসলে এটা বলেন নাই সেভাবে, সেটা হলো যে আহমদ ছফার এই প্রবন্ধের মধ্যে ওনার নিজের যেই অন্যান্য প্রবন্ধ বা ওনার নিজের যে অন্যান্য ডিসকোর্স, আপনারা সবাই জানেন যে আহমদ ছফা কিন্তু বাঙালি মুসলমান, যেটা আমি শুরুতেই বলেছি যে বাঙালি মুসলমানকে একটা আলাদা ক্যাটাগরি হিসেবে উনিই প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন এই প্রবন্ধের মাধ্যমে। ফলে বাঙালি মুসলমান যে একটা রাষ্ট্র করলো, এবং আহমদ ছফা মুক্তিযুদ্ধকে বলছিলেন তার এক সাক্ষাৎকারে যে বাঙালি মুসলমানের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। তো এই যে মুক্তিযুদ্ধটা ঘটলো, এটা কিভাবে ঘটলো, এই যে 47-এর পরে আপনার 60-এর দশকের আন্দোলন, 52-র ভাষা আন্দোলন এবং তার ধারাবাহিকতায় যে মুক্তিযুদ্ধ, আহমদ ছফার যে কোনো লিটারারি রাইটিং এ আপনি দেখবেন যে এটা অনেক গ্লোরিয়াস একটা হিস্ট্রি হিসাবে আহমদ ছফা এটাকে বর্ণনা করেন। কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটলো, যদি বাঙালি মুসলমানের আসলে আদৌ কোনো বিকাশ না ঘটে থাকে, তাহলে এই ঘটনাটা এই 71 ঘটনাটা কিভাবে আসলে ঘটলো, এটার কোনো ব্যাখ্যা আহমদ ছফার এই প্রবন্ধের মধ্যে আসলে একদমই পাওয়া যায় না। আহমদ ছফার এই প্রবন্ধটা খুব অদ্ভুত ভাবে 71 সম্পর্কে কোনো, বা 71 কিংবা ওই 47 পরবর্তী সময় সম্পর্কে কোনো ধরনের মন্তব্যই সে করে না, করতে চায় না। যেন বা মানে এটা এই 71-এর যেই আগের যেই অংশটা 47 থেকে 71, এটা যেন বা ওই 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 বাঙালি মুসলমানের যে এই হাজার বছরের ইতিহাস, এইটার থেকে যেন বা বিচ্ছিন্ন একটা ঘটনা, এই ধরনের একটা মানে এটা কথা উনি কোথাও লেখেন না এক্সপ্লিসিটলি এই প্রবন্ধের মধ্যে, কিন্তু প্রবন্ধটা যেহেতু নিশ্চুপ এ ব্যাপারে, ফলে এই ধরনের একটা মানে অ্যাজাম্পশন আমাদের মনে তৈরি হয় আর কি আহমদ ছফার এই প্রবন্ধের ব্যাপারে। তো এটা একটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো যেটা একদম আমি এই প্রবন্ধটা পড়ার পরে আমার মাথায় একদম মানে একদম একদম শুরুতেই যেই ঘটনা, মানে যেই পয়েন্টটা বা যে প্রশ্নটা স্ট্রাইক করছে, সেটা হলো যে আহমদ ছফা বাঙালি মুসলমানকে বলতেছেন ওনার প্রবন্ধের মেইন যে ক্লেম, যে এটা আদিম একটা সমাজ এবং নির্যাতিত একটা গোষ্ঠী, এবং সরি আদিম একটা সমাজ এবং যুক্তিহীন একটা সমাজ, এবং হাজার বছরের যেই ইতিহাস এর মধ্যে এর কোনো পরিবর্তন নাই, এর কোনো চেঞ্জ, মনের কোনো চেঞ্জ হয় নাই, তার মন এখন আদিম সাংগঠনিক অবস্থার মধ্যেই রয়ে গেছে। তো এই যে রয়ে গেছে, এটা উনি একটা ক্লেম করলেন, কিন্তু এই ক্লেমের পিছনে কেন রয়ে গেল, রিজন কি, এই রিজনটা আমার মনে হয়েছে যে উনি আসলে ব্যাখ্যাই করতে পারেন নাই কোনোভাবে। উনি এই ব্যাপারে কোনো রিজন তো ওইভাবে বলেনি নাই এক্সপ্লিসিটলি। একটা রিজনের কথা উনি বলছেন যে নির্যাতিত হওয়ার কারণে তারা, যেহেতু ব্রাহ্মণ সমাজে বা আদিম মানে মুসলিম আসার আগে যে আদি সমাজ হিন্দু সমাজ, সেখানে বর্ণাশ্রম প্রথার ফলে তারা যেহেতু নির্যাতিত ছিল, এ কারণে তারা বারবার ধর্ম পরিবর্তন করেছে,
এবং নির্যাতিত হওয়ার ফলে তারা না আর্যদের সংস্কৃতির উন্নত দিকগুলি গ্রহণ করতে পারছে, আর না মুসলিমরা আসার পরে তাদের সংস্কৃতির উন্নত দিকগুলি গ্রহণ করতে পারছে। কিন্তু এই যে তারা পারলো না, এই না পারার কারণ কি, এই না পারার ফলাফল কি, সেটা আমরা দেখতেছি যে ফলাফল হলো যে বাঙালি মুসলমানের বিকাশ ঘটে নাই। কিন্তু কারণটা কি, কেন তারা পারলো না, এইটা নিয়ে আসলে আহমদ সফার, যদি আমরা ধরি যে নির্যাতিত হওয়ার ফলে তারা আসলে কোনো উন্নত সংস্কৃতি গ্রহণ করতে পারে না, এটা খুবই হাস্যকর একটা যুক্তি হয়। কারণ সমাজের মানে পৃথিবীর অনেক বহু নির্যাতিত জাতিগোষ্ঠী তারা মানে নির্যাতন থেকেই তারা আসলে শিখছে। আর বাঙালি মুসলমানের তো বারবার রিভল্ট করার হিস্ট্রিও আছে। ফলে কেন তারা আসলে মানে নির্যাতনই কি একমাত্র কারণ, বা নিচু শ্রেণীর হওয়াই কি তাদের একমাত্র কারণ, যে কারণে তারা কালচারে কি এখানে সফা একটা হায়ার কোনো আইডিয়াল হিসেবে ব্যাখ্যা করতেছেন কিনা, যে যেহেতু উনি বলতেছেন যে আর্য সমাজের হায়ার কালচার, এবং উনি মাঝখানে একটা মন্তব্য করছেন, আপনারা যদি দেখেন যে আলাওল বা দৌলত কাজীর মতো যে রাইটাররা, মুসলিম রাইটাররা, তারা কেন পুঁথি সাহিত্যিকদের মতো বাজে রাইটিং, কোট আনকোট বাজে রাইটিং না করে ভালো কবিতা লিখতে পারলেন, কারণ তারা রাজ পরিবারের যেই আনুকূল্য বা পরিবেশ সেটা তারা পাইছেন। ফলে আহমদ সফা কি এইখানে উন্নত কালচার বা উন্নত মানুষ কিংবা উন্নত মন, এটাকে কি উনি ক্লাসের সাথে রিলেট করতেছেন কিনা, যে বাঙালি মুসলমান যেহেতু আজীবনই একটি অন্তজ শ্রেণীর একটি অন্তজ গোষ্ঠী, ফলে তারা আসলে না মুসলমান না হিন্দু কোন সমাজেরই হায়ার আইডিয়ালটা তারা গ্রহণ করতে পারে নাই। ফলে তারা আসলে সারা জীবন এরকম আদিম অবস্থায় রয়ে গেছে, এরকম এজেন্সিয়ালিস্ট একটা ক্লাসিস্ট জায়গা থেকে মন্তব্য করতেছেন কিনা আহমদ সফা, সেই জিনিসটাও আসলে আমাদের মাথায় আসে। আর লাস্ট আমি যে পয়েন্টটা মেক করব সেটা হলো যে আহমদ সফা এই প্রবন্ধটা অনেক, আহমদ সফার এই প্রবন্ধের অনেক ক্রিটিক হয়েছে, অনেক ধরনের এটার বিরুদ্ধে লেখালেখি হয়েছে, আবার এটার পক্ষে অনেকে মতামত দিচ্ছেন। বাট পয়েন্ট ইজ যে আহমদ সফাকে এই প্রবন্ধের কারণে অনেকেই, যেমন হাসান মাহমুদ আমাদের সাথে উনি উপস্থিত আছেন হয়তো, উনি 2023 সালে যেই ক্রিটিকটা করেন আহমদ সফার এই প্রবন্ধের, সেখানে আসলে হাসান মাহমুদের ক্রিটিকটার মধ্যে মোহাম্মদ আজমের যেই ক্রিটিকটার কথা আমি বললাম, অনেকটা সেই সেই পয়েন্টগুলি হাসান মাহমুদ মেক করেন। বাট নতুন যেই জিনিসটা উনি অ্যাড করেন ওনার প্রবন্ধে, সেটা হলো যে বাঙালি সেকুলার একাডেমিয়ায়, বাংলাদেশি সেকুলার একাডেমিয়ায় যে ইসলাম ফোবিয়া, মুসলিম বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ যেই আকারে, মানে যতটুকু আকারেই থাকুক না কেন, ছোট বড় বা মাঝারি যে আকারেই থাকুক, এই যে আছে, এইটার সাথে উনি বাঙালি মুসলমানের মন আইডিয়াটাকে উনি রিলেট করছেন। উনি বলার চেষ্টা করছেন যে বাঙালি মুসলমানের মন আইডিয়াটা আসলে এই এই ঘটনাটার সাথে, এই ইসলাম বিদ্বেষটার সাথে কানেক্টেড। এই জায়গাটায় আমি পড়ার দৃষ্টিভঙ্গির জায়গায় একটু অপোজ করবো আর কি, মানে আমার পয়েন্ট ওইটাই, আমার পয়েন্ট বেসিক্যালি সেটা হলো যে আহমদ সফাকে যদি আমরা তার লাইফ লং যদি তার আমরা কাজ দেখি, তার স্ট্রাগল, অ্যাক্টিভিজম এবং রাইটিংস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে সে আজীবন বাঙালি মুসলমানকে প্রতিষ্ঠা করার জন্যই সে লেখালেখি করছে। ইভেন বাঙালি সেকুলার সমাজের প্রতি মানে খুব বড় ধরনের আঘাত এটা আহমদ সফাই করছেন ৭১-এর পরে, এবং বাঙালি মুসলমানের প্রতি এক ধরনের দরদি দৃষ্টিভঙ্গি ওনার সবসময় ছিল। ফলে ওনার এই প্রবন্ধ, আমি মনে করি এটার মেইন মেজর উদ্দেশ্য ছিল আসলে এক ধরনের আত্মসমালোচনা। যেহেতু দেশ স্বাধীন, একটা স্বাধীন দেশে বসে ৭৫-এর যেই ঘটনা বলি এবং পরবর্তী ঘটনা বলি, এগুলি নিয়ে আহমদ সফা সম্ভবত প্রচন্ড ডিস্টার্ব ছিলেন, এবং একটা স্বাধীন দেশে বসে তো আসলে আর কলকাতা কিংবা অন্য কাউকে দোষারোপ করে খুব বেশি লাভ নাই। ফলে আহমদ সফা ওই প্রেক্ষিতে নিজেদের আত্মসমালোচনা করার একটা প্রয়াস তিনি পাইছেন। কিন্তু আত্মসমালোচনা করতে গিয়ে আহমদ সফা যে আইডিয়াস গুলি ব্যবহার করেছেন, যে ধারণাগুলি ব্যবহার করেছেন, সেগুলি সামহাউ নানান কারণে বিতর্কিত ধারণা হিসেবে পরবর্তীতে পঠিত হয়েছে, এবং সেগুলোর মধ্যে নানা ধরনের ফ্লস ছিল। ফলে আহমদ সফার মানে মূল যেই আইডিয়াটা, মূল যেই উদ্দেশ্যটা, সেটা আসলে মিসিং হয়েছে পরবর্তী রিডারদের কাছে, এইটা আমার কাছে মনে হয় আর কি। তো এই আমার এই প্রবন্ধের ব্যাপারে আসলে পড়ার ব্যাপারে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট ছিল। এখন অন্য যারা আছেন তারা আসলে বাকি বলতে পারেন। ধন্যবাদ তুহিন, খুব সুন্দর ভাবে তুমি বইটি সম্পর্কে একটা আলোচনা করলে। আমার, হ্যাঁ, এটা বইটা মানে প্রবন্ধটা পড়ে এটাই মনে হয়েছে যে যে একটু একাডেমিক দৃষ্টি থেকে দেখতে পড়তে গেলে যে মনে হয় যে উনি এখানে যে এত গ্র্যান্ড ক্লেম গুলা করছেন, খুব চমকপ্রদ কথাবার্তাগুলো বলছেন, এটার আসলে মানে রেফারেন্স কি, মানে এটা কি আসলেই ঠিক? এবং তুমি যে অ্যানাক্রোনিজমের কথা বললে যে এখানে বাংলাদেশে তো আমরা ক্লিয়ারলি জানি যে সুলতানি আমল, ইংরেজ আমল, মোগল আমল, এগুলোর মধ্যে মানে একটা পরিষ্কার শুধু রাজনৈতিকই না, একটা নৃতাত্ত্বিকও একটা
আবার বিভাজন আছে যে সুলতানি আমলে বাংলাদেশে যেই জনগোষ্ঠী ছিল, মোগল আমলে তার সাথে অনেক পরিবর্তন হয়েছে, এবং ইংরেজ আমলেও আরো পরিবর্তন হয়েছে, কারণ এখানে মানুষজন সবসময় অনেক নড়াচড়ার মধ্যে ছিল, অনেকে এসেছে, অনেকে ইয়ে করেছে। সুতরাং এই পর্বগুলো ঠিক মতো নেই। সুতরাং আহমেদ সফার এই প্রবন্ধটা পড়ে মনে হতে পারে দারুণ চমকপ্রদ কথাবার্তাগুলো বলছে, কিন্তু এগুলোর ভিত্তি কি? তবে এর সাথে আমার এটাও মনে হয়েছে যে অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন লোক, যেমন নিৎসে যেমন ছিল, নিৎসে তো তার বইগুলোতে একদম শুধু 2-3 লাইনের মধ্যেই সে বলছে, মানে সে মানুষকে ব্যাখ্যা করার প্রয়োজন মনে করে নাই, বলছে যে তোমরা বুঝে নাও আর বুঝে নাও। কিন্তু তার সে তো এমনই ইনসাইটফুল লোক ছিল যে এই 100-150 বছর পর মানুষজন তার লাইনগুলাকে নিয়ে এখনো মানে প্রচন্ড বিশ্লেষণ করছে এবং মানে তাকে ইয়ে করছে। আমি বলছি না যে আহমেদ ছফা নিঃস্বে পর্যায়ের লোক, কিন্তু হয়তো অত্যন্ত ইন্টেলিজেন্ট লোক মাঝে মাঝে তার নিজেদেরকে ব্যাখ্যা করার বা জাস্টিফাই করার সেটাই। প্রয়োজন বোধ করে না। তা আমাদের সাথে আচ্ছা, এখন যে সাহিত্য, ওইটার যে ওইটাকে একটা একটা ডিসক্রিপশন দিয়েছেন, এবং আমি আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, আমরা আসলে পুঁথি সাহিত্যে দিয়ে খুব একটা এক্সপোজ হই নাই। বাই দ্য টাইম আমরা যখন বই পড়া শুরু করেছি, আমরা আস্তে আস্তে আধুনিক বাংলা সাহিত্য, হুমায়ুন আহমেদ, তার আগে কলকাতা ভিত্তিক বইগুলো, সুনীল, শীর্ষেন্দু, সত্যজিৎ রায়, উই হ্যাভ বিন সো মাচ ইনফ্লুয়েন্সড বাই দেম। আমরা ওই লেভেলে, আমাদের যারা অশিক্ষিত সমাজ, তারা আস্তে আস্তে, যারা কি স্বল্পশিক্ষিত গ্রামের মানুষ, তারা যদিও আমরা যে বিষয়গুলো পড়াই, কিন্তু ওরাও পুঁথি সাহিত্য আস্তে আস্তে সেখান থেকে বিলীন হয়ে গিয়েছে। আস্তে পুঁথি সাহিত্যটা আস্তে আস্তে আমার ধারণা ওইটা রিপ্লেস হয়ে গিয়েছে, মানে আমি 70s 80s বলছি, ইসলামিক বই বা ধর্মীয় বই, ধর্মীয় পর্যায়ে। এটা প্রথম কথা। তবে আমার লাস্ট এক্সপোজার টু পুঁথি সাহিত্য হলো গিয়ে 80-র দশকে বা 70-এর শেষের দিকে, যখন রাস্তায় বাসের জন্য ওয়েট করতাম, তখন হাতে হাতে ছোট ছোট ইমিডিয়েটলি সেম ডে পাবলিশ কিছু পুঁথি বই নিয়ে ভেন্ডরে বিক্রি করতো, বেসড অন দ্য অনগোয়িং ইভেন্ট। ওই সময় একটা হত্যাকাণ্ড, মনির, রিমা, সালেহা ও মতুমুখ হত্যাকাণ্ড, একটা হাজবেন্ড তার ওয়াইফকে হত্যা করেছে, বড় লোকের মেয়ে বউ, সেটা নিয়ে অত্যন্ত মানে 2-3-10-12 পাতা এক ফার্মার পুরো পুঁথি লেখা হয়েছে ওভারনাইট, এবং ছন্দে ছন্দে, রাইমে রাইমে, মানে অনেক সময় এই কিছু যৌন শস্যরে এনে দে হ্যাভ ডান দ্যাট। সুতরাং ওইটা আমার লাস্ট এক্সপেরিয়েন্স পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য সার্ভ এ পপুলেশন অফ এ পার্ট অফ দ্য পপুলেশন, এটা। আর আমার দ্বিতীয় অবজারভেশনটা অ্যাবাউট দ্য ফার্স্ট পার্ট অফ এই যে যে পুঁথি সাহিত্য নিয়ে আহমেদ সাফ আলোকপাত করেছেন, আমরা মনে হয় না খুব একটা ভিন্ন পৃথিবীতে আছে কম্পেয়ার টু দোজ পুঁথি সাহিত্য যেগুলো যেখানে সে কারবালাতে একটা ব্রাহ্মণকে নিয়ে এসছেন। আমাদের ওই পুঁথিগুলো আমার ধারণা এখন আমরা পাই ইন ডিফাইন্ড ফর্মে, ইন দ্য ইলেকট্রনিক মিডিয়া ফর্মে আমরা পাচ্ছি। এখন যারা বর্তমান যুগে ইন দ্য উই কল পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড, আমাদের বর্তমান যুগে যারা ইউটিউবাররা আছেন, যারা সকাল বিকাল ইউটিউব ফেরি করছেন, এবং আই ডোন্ট সি এনি ডিফারেন্স বিটুইন দিস ইউটিউবার্স এন্ড ওই পুঁথি সাহিত্যিকরা। এই ইউটিউবারদের কাছে ফ্যাক্ট, কোনো কিছুর প্লজিবিলিটি, পসিবিলিটি ম্যাটার করে না। হোয়াট ম্যাটার করে, টু কনভে এ গ্রিভেন্স, past grievance, present grievance, or future agenda, ওইটা ম্যাটার করে। সুতরাং in the post-truth world, I'm seeing a big similarity to the post-truth world, a fake media, fake news, fake electronic WhatsApp university, Facebook, fake campaign, এগুলোর সঙ্গে the 18th century পুঁথি। সুতরাং that kind of challenges the whole notion of post-truth world. Yes, what we're seeing now that was equally practiced 300 years ago. So we have been the same world, but in different form, different shape. তারপরে আমার 3 নম্বর অবজারভেশন হচ্ছে গিয়ে, সেটা নিয়ে অনেকে অনেক অনেক কথা বলবে, যে তার প্রেমিসিসটা, এই যে বাঙালি মুসলমানরা আর কনভার্টস ফ্রম লো কাস্ট হিন্দু টু বুদ্ধিস্ট টু মুসলমান, ওইটা অ্যানথ্রোপোলজিক্যালি, হিস্টোরিক্যালি চ্যালেঞ্জ হচ্ছে সিগনিফিক্যান্টলি। ইটন করেছেন, আরো
আর অনেকে করছে এখন, দ্যাট স্ট্যান্ডিং ইজ বিং চ্যালেঞ্জ, এবং দ্যাট স্পেসিফিক প্রিজাম্পশন যে আহমদ সাফা যে বইটা লিখেছেন, ওই প্রিজাম্পশনটা মে বি বেসড অন ফ্লড প্রিজাম্পশন। আর 4 নম্বর কথা হচ্ছে গিয়ে আরেকটা কথা, এখানে আই এম বিং ভেরি পলিটিক্যালি ইনকারেক্ট ইন মেকিং মাই ডিসকাশন হিয়ার, আই ডোন্ট, উই ক্যানট। এখানে আমরা ওখানে ওই যেই বাঙালি মুসলমান ক্যারেক্টারটা ড্র করেছেন, সেটা আমরা এখনো করি। আমরা করি উই ইউজিং ডিফারেন্ট ভালগার ল্যাঙ্গুয়েজ। আমরা বলি বাঙালি হচ্ছে ফকিন্নি জাত। এই ফকিন্নি জাতটা একটা কথার মধ্যে আমরা পুরা এই বাঙালি মুসলমান বইটাকে আমরা এক কথার মধ্যে নিয়ে আসি, তো উই আর বাঙালি মুসলমান, আমরা ফকিন্নি জাত। So that's why I will end my contribution today. Thank you, everyone. Thank you to him. It was a beautiful presentation. I really enjoyed and I really liked your presentation. Thank you. ধন্যবাদ রুমি ভাই, আপনি খুব ভালোভাবে তো বলেছেন। এবং পলিটিক্যাল ইনকারেক্ট হলো আসলে সেটা একটা ফ্যাক্ট। আসলে বইটা পড়ার সময় আমাদের এটা মনে হয় যে আহমেদ সাফা তুহিন বলেছিল যেখানে আত্মসমালোচনার জন্য যেহেতু ভালো আর কিছু হইতেই পারে না, মানে হচ্ছে যে মানে সফাকে আবিষ্কার করা একটা ব্যাপার, এরকমই মনে হয়েছিল। এবং দীর্ঘদিন ধরে সফা এভাবে মুগ্ধ করে রেখেছিলেন। এবং ওইটা পড়ে আর কি, ওইটা পড়ার পরে আমি সফার পুরো যতগুলো বইপত্র আছে, একদম যত উপন্যাস, প্রবন্ধ, অন্যান্য বইগুলো, ওগুলো টানা পড়ে গিয়েছি আর কি। মানে এত এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর কি। তো সেটা অনেকদিন ধরে ছিল। তারপরে একটা সময় পরে এসে আবার একটা মানে পুনর্মূল্যায়নের মতো করতে হলো আর কি, যে কিছু কিছু বিষয়ের আলোকে। তো এর মধ্যে একটা প্রধান একটা ছিল যে এই যে হাসিনার শাসন যখন মানে ক্রমে দিকে চলে যাচ্ছিল, ফ্যাসিবাদের দিকে চলে যাচ্ছিল, তখনই আমার মধ্যে একটা পুনর্মূল্যায়নের ব্যাপারটা মাথায় চট করে ঢুকে যায় আর কি। তো হাসিনার শাসনে আসলে কি ছিল, একটা প্রধান একটা জায়গা ছিল যে কি বাঙালি মুসলমান প্রবলেমেটিক, ওদের ঠিক করা লাগবে। এইটা ছিল তার যে হাসিনার যে ইডিওলজিক্যাল যে ওয়ারফেয়ার, তার একটা বেসিক চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে এইটা ছিল যে বাঙালি মুসলমানের প্রবলেমেটিক, ওদের ঠিক করা লাগবে। তো এই জন্য কি করতে হবে, ওদের মধ্যে নানান রকমের মতাদর্শিক ভাবে ওদেরকে সেগ্রিগেট করে ফেলতে হবে, কিছুকে রাজাকার বানায় ফেলতে হবে, জঙ্গি বানায় ফেলতে হবে, এরকম ভাবে। তো তখন আসলে আমি আরেকবার একটু করার চেষ্টা করি আর কি, যে আচ্ছা দেখি তো এটা আসলে কি, কেমন ছিল আর কি এই সফার ইয়েটা। তো আরেকবার পড়ার পরে তখন আমার একটা বিষয় আবার মনে হলো যে আচ্ছা, সফা তো খুবই বাঙালি মুসলমানকে খুবই প্রবলেমেটিক বলেছিলেন। তো সেটা যেটা দেখলাম আর কি, যে ওই ওই লাইনটাই তো ছিল হাসিনার ফ্যাসিবাদের যে একটা একটা বটম লাইন, যে বাঙালি মুসলমান প্রবলেমেটিক, ওদের ঠিক করা লাগবে। তো সফার বাঙালি মুসলমানের মনের মধ্যে এই জিনিসটা, যে বাঙালি মুসলমান একটা প্রবলেম হিসেবে উনি দেখিয়েছেন। তো আমার যেটা মনে হইলো যে আচ্ছা, বাঙালি মুসলমান প্রবলেমেটিক, ঠিক আছে প্রবলেম, কিন্তু ধরেন যে খুব 24-25 বছরের মধ্যে, অর্থাৎ একটা জেনারেশনের মধ্যে, দুইটা জেনারেশনের মাঝখানে যে মানুষগুলো দুইবার স্বাধীন হইতে পারে আর কি, তারপরে ওরা স্বাধীন হয়েও তো আর থামলো না। তারপরে ওরা 75-এ এক ধরনের একটা করলো, তারপরে 90-24, ক্রমাগত তো ওরা ওরা বারবার ওরা হচ্ছে কি নিজেকে লিবারেট করার জন্য ওরা চেষ্টা করছে যারা। তো ওদেরকে এত প্রবলেমেটিক তো তো হওয়ার কথা না, যে তারা দুইবার স্বাধীন হতে পারছে দুইটা অপারেশনের বিরুদ্ধে গিয়ে। 47 একবার হলো, 71 একবার হলো, এবং তাদের যে মুক্তির যে আকাঙ্ক্ষা, এটা তো থামিয়ে রাখা যাচ্ছে না। প্রচন্ড চেষ্টা করা হচ্ছে যে এদেরকে দমিয়ে রাখার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে না, এই সফার এই জায়গাটা আসলে খুব প্রবলেমেটিক ছিল। এবং এই হাসিনার আমল দিকে আমি এখন পেছন ফিরে তাকালে দেখি যে আসলে
সফা দাদা যেভাবে যেভাবে ভেবেছেন বাঙালি মুসলমানকে, ওই লাইনগুলোই আসলে এ- এই জায়গাতে কাজ করেছে। এবং সফা তো একটা সময় খুব বিখ্যাত একটা উক্তি করেছিলেন যে সবসময় যে আওয়ামী লীগ যখন জিতে তখন বাংলাদেশ জিতে, আওয়ামী লীগ যখন হারে, আওয়ামী লীগ যখন জিতে তখন শুধু আওয়ামী লীগ জিতে, আওয়ামী লীগ যখন হারে তখন বাংলাদেশ হারে। তো এটাই তো ছিল যে হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। বাঙালি মুসলমানদের একটা অংশের প্রধান একটা ভয় তো এটাই, যে হাসিনা হারলে তো বোধহয় পুরো বাংলাদেশ হেরে যাচ্ছে আমরা। এই ভয়ে অসংখ্য অসংখ্য মানুষ মতাদর্শিক ভাবে ইনডক্ট্রিনেট হয়ে তারা এই লাইনে ছিল। এবং এটা এটা ডিরেক্ট, এটা মানে এটা সাক্ষী, আমি আমি নিজেই এটা সাক্ষী যে এইটাই ছিল একটা অংশের, যে হাসিনা গেলে তো শেষ, সর্বনাশ। তাহলে কে আসবে? জঙ্গিরা আসবে, হুজুররা আসবে, ইত্যাদি ইত্যাদি, এই এই লাইনে। তো ওই জায়গা থেকে আমি এখন আর সফাকে, সফার এই লাইনটাকে আর ওন করি না। হ্যাঁ, আমার মনে হয় যে টু মাচ স্টুপিডিটি মতোই লাগে আমার কাছে এখন। এবং এটা হচ্ছে, এইটাকে বাঙালি মুসলমান মনকে একটা ইন্টারেস্টিং ইয়ে দিয়েছিলেন, অভিধা আমি পেয়েছিলাম যে শুভ বসু, উনি ফেসবুকে কিন্তু বেশ অ্যাক্টিভ। শুভ বসু ওয়েস্ট বেঙ্গলের, উনি বেশ কিছু বই লিখেছেন বাংলাদেশের উপরে। তো উনি একটা বলেছেন কি, এটা হচ্ছে সফার ইনটুইটিভ একটা নিবন্ধ বলছেন আর কি, যে এটা ঠিক একটা গবেষণাধর্মী রচনা তো নাই, তার ইনটিউশন ভিত্তিক একটা নিবন্ধ। তো এরকম নিবন্ধ উনি আরো লিখেছেন, যে বঙ্কিমের উপরে একটা লিখেছেন। তো তো ওনার ইনটিউশনের ভিতর দিয়ে উনি এক রাতেই লিখে ফেলেছেন এই প্রবন্ধটা। হ্যাঁ, তো এখানে রেফারেন্স গুলা যখন আমরা চেক করতে যাই, তখন দেখি কি রেফারেন্স গুলা অনেকটাই রেফারেন্স যেসব ব্যবহার করেন উনি, আহ আহ, ইয়ের ক্ষেত্রে যে আহ, ব্রাহ্মণ, যে সেই ব্রাহ্মণকে পাওয়া, সেই ইরাকের এখানে এই জাতীয় কিছু জিনিস ইউজ করেছেন উনি। তো এগুলোও আসলে অনেক ক্ষেত্রে হিস্টোরিক্যালি ইনকারেক্ট, যে কারণ আরবের সাথে এই ইন্ডিয়ান সিভিলাইজেশনের অনেক লম্বা একটা রিলেশন আছে, অনেক প্রাগৈতিহাসিক কালে। সো ওইখানে একটা হিন্দু পাওয়া যাবে না, এটা অবিশ্বাস্য মনে হওয়ার কোনো কারণ নাই। সবাই যেভাবে অবিশ্বাস্য ভেবেছিলেন যে বাঙালি মানে কাণ্ডজ্ঞানের এত অভাব যে ইরাকের একটা জায়গায়, কাছাকাছি জায়গায় কোনো একটা হিন্দু পাওয়া যাবে না, এটা খুব অবিশ্বাস্য অস্বাভাবিক কোনো কিছু না। কারণ হচ্ছে প্রুভেন যে হিস্টোরিক্যাল ট্র্যাক, সেখানে ইন্ডিয়ার সাথে আরবদের, মিডল ইস্টের লেনদেন, ব্যবসা বাণিজ্যের ইতিহাস অনেক পুরনো। তো এইরকম ভাবে আর কি, যেহেতু এটা ওয়েল, এটা তো আমরা সবাই বলছি যে এটা কোনো ইয়ে না, রেফারেন্স ভিত্তিক গবেষণা ভিত্তিক প্রবন্ধ না, ইনটুইটিভ প্রবন্ধ। তো ইনটুইটিভ প্রবন্ধটা তখন আমার কাছে ঠিক মনে হয়েছিল, হতে পারে সেটা কারো কাছেও ঠিক মনে হতে পারে। কিন্তু একটা যখন আমরা একটা একটা জনগোষ্ঠীর মধ্যে থেকে এই ইনটিউশন জাত যে ইনডক্ট্রিনেশন, সেটা যদি আমার বিচার করতে যায়, তাহলে আমার কাছে এটা মনে হয় খুব খেলো মনে হয় এখন। তো এই এই আর কি, আপাতত এইটুকুই। আমি থ্যাংক ইউ। ধন্যবাদ মিল্লাত। আম, এরপরে আমি জ্যোতি রহমানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জ্যোতি। Assalamu alaikum সবাই। তুহিন, দ্যাট ওয়াজ ট্রুলি মার্ভেলাস, আপনি যেভাবে সামারাইজ করেছেন। রুমি ভাই অলরেডি রিচার্ড ইটনের আর্টিকেলের বা তার বইয়ের রেফারেন্স দিয়েছেন, যে বাঙালি মুসলমান, আম, বাঙালি মুসলমানের, বাঙালি এবং মুসলমান একই সাথে হওয়া, আম, যে মুঘল আমলের পরে বা মুঘলরা আসার পরে, সুলতানি আমাদের পরে, এই ইনফরমেশনটা বা এই হিস্টোরিওগ্রাফিটা বোধহয় 1977-এ ছিল না। তো সেটার কথা রুমি ভাই বলেছেন। তো আমি আর সেটা আর না না বলি, সেটা তো তুহিন আপনিও নিশ্চয়ই জানেন। আপনার ওপিনিয়নটা জানতে চাই সে ব্যাপারে। বাট আরেকটা জিনিস যেটা যেটা আমি আসলে ঠিক, আপনি আজম সাহেবের কথাটা বললেন, হাসান মাহমুদের বইয়ের কথা বললেন, ওখানেও সেভাবে ঠিক আসেনি আহ, আমার মতে যতখানি আসা উচিত ছিল। সেটা হচ্ছে যে আসলে আম, ইংরেজ শাসনের যে মানে পার্টিকুলারলি কোম্পানি শাসনের যে প্রচণ্ড এফেক্ট হয়েছিল আমাদের দেশে, বাংলাদেশে বা পূর্ব বাংলায়, বা আহ, মানে এখন যেটা বাংলাদেশ,
হ্যাঁ, সেটা আসলে কি আমি ঠিক শিওর না যে সফা সেটা প্রপারলি অ্যাপ্রিসিয়েট করেছেন কিনা। আমি একটু একটু এলাবোরেট করি। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য মুসলিম প্রধান এলাকার তুলনায় আহ, পূর্ব বাংলা 100 বছরের বেশি কলোনিয়াল রুলে ছিল। মানে আমাদের অঞ্চলটা ব্রিটিশ কলোনিয়াল শাসনে গেছে 1757-তে। আমি যদি এইটা কম্পেয়ার করি, আম, উত্তর ভারত মানে হিন্দুস্তান প্রপার যেটা আর কি, আপনার আওয়াধ, লখনৌ, দিল্লি, এগুলি দখল হয়েছে ব্রিটিশদের 1850-এর দিকে। পাঞ্জাব দখল হয়েছে সিপাহী বিদ্রোহের ঠিক আগে আগে। আহ, সিন্ধু দখল হয়েছে ওরকম সময়। উত্তর পশ্চিমে মানে ইয়ে আর কি পাখতুন এলাকাগুলি তো একদম একদম শেষ পর্যন্ত পুরো দখল হয়নি। মানে 47-এ ব্রিটিশরা যখন গেছে তখনও সেসব অঞ্চলে ব্রিটিশদের সম্পূর্ণ রাজত্ব কায়েম হয় নাই, তাই না? তো আমরা 100 বছর, 100 বছর মানে অ্যাটলিস্ট 4টা জেনারেশন, 4টা প্রজন্ম, এক একটা প্রজন্ম যদি আমি 25 বছর ধরি, 4টা প্রজন্ম আমরা বেশি আহ, ঔপনিবেশিক শাসনে ছিলাম। এটা তো একটা বিশাল জিনিস। মানে এই এই 100 বছরের দিয়ে তো মানে আমি যদি এখন বলি যে এরকম যে উত্তর ভারতের মুসলমানরা আমাদের থেকে বেশি আশরাফ বা বেশি কালচার বা যেটাই বলি আর কি, হ্যাঁ, এখানে তো আমি যদি এই এই জিনিসটা না ধরি, এটা তো আমার মনে হয় যে একটা আমি মানে ইতিহাসে একটা একটা বিশাল অংশ মিস করছি। এবং এটা যে শুধু মানে 100 বছর বেশি শাসিত হয়েছে তা না, এই শাসনের পুরো ব্রিটিশ 200 বছরের মধ্যে সব থেকে খারাপ শাসন যেটুকু ছিল, হ্যাঁ। জ্যোতি ভাই কি আটকায় গেছেন কোনো কারণে? হ্যাঁ, খুব সম্ভবত জ্যোতি ভাই মনে নেটওয়ার্কের সমস্যা। হুম, তাই মনে হচ্ছে। জ্যোতির বোধহয় নেটওয়ার্কের সমস্যা, মানে ও বোধহয় আবার ঢোকার চেষ্টা করবে। ও ও তো এখন বোধহয় সৌদি আরবে আছে, ওখানে তো ইন্টারনেটের একটা প্রবলেম হলো, ওখানে কিছুক্ষণ পর পর ইন্টারনেট অফ করে দেয়, মানে আবার রিএন্টার করতে হয়। মানে ওদের গভর্নমেন্ট চায় না যে ধারাবাহিক ভাবে কেউ কিছু করুক, মানে বিভিন্ন কারণে ওই ওই সকল দেশের অবস্থা আর কি এখন, মানে রিয়াদে প্রজেক্টে আছে আর কি। আচ্ছা, আহ, আম, যদি আসার জন্য ওয়েট করছে, আমি এর মধ্যে আমার একটা মন্তব্য পড়ে দিয়ে দিই, এটাকে জেনারেল একটা কমেন্ট, যেটা সবাই এটা নিয়ে বলেছে যে হ্যাঁ, আহমেদ সফা এখানে অনেক গ্র্যান্ড ক্লেম করেছে। এবং আমি এটাও দেখি যে আমাদের ফেসবুক ডিসকোর্স বা অন্য ইয়েতে, যে আমাদের এখানে অনেকেই মানে খুব সুইপিং একটা কমেন্ট করে যে ইয়েতে, যে হ্যাঁ এই এই- এই জাতি তো এরকম, মুসলমান এটা, বাঙালি এটা, বা পশ্চিমারা এটা, ভারতীয়রা এটা, মানে খুব গ্র্যান্ড একটা ক্লেম, এবং মানে খুব অনেকটা বিগ ব্যাগ। এগুলো পড়লে অনেকে মানে সাথে সাথে মনে হয় কি দারুণ একটা কথা বললো। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমাদের এন্টারটেইনমেন্ট বা পড়ার জন্য এগুলো ভালো, কিন্তু আমাদের সবসময় বুঝতে হবে যে দুনিয়ার কোনো কিছুই এত সরি, আমি সিম্পল একটু না। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ, আহ, যদি আমি একটা একটু শেষ করে নিই তাহলে তো আমি বলছি আর কি, যে আচ্ছা। হ্যাঁ কোনো কিছুই মানে এত সিম্পলিফাইড না। সুতরাং এগুলো পড়ে হ্যাঁ চিন্তার খোরাক জায়গায়, মানে এই ধরনের গ্র্যান্ড ক্লেম গুলো যখন পড়বেন, যে তখন সাথে একটু চিন্তা করবেন, কিন্তু তারপরে মনে করবেন এর ভিতরে আসলে কিন্তু অনেক নোয়ান্স আছে। মানে এগুলোকে নিয়ে একেবারে, হ্যাঁ আহমদ সফার বই প্রথমে পড়ে নিশ্চয়ই মিল্লাত যেমন বলেছিল যে ওইরকম প্রতিক্রিয়া হয়েছে, যে সোফা সোফা কি দারুণ একটা বই লিখেছেন, যে অনেকদিন আচ্ছন্ন হয়েছিলেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছন্ন হওয়া তো প্রথমে স্বাভাবিক, কিন্তু আমাদের এখনকার ভিত্তিতে যেহেতু এখন আমাদের বাংলাদেশে সেই 70-এর দশকের চেয়ে এখন কিন্তু বইপত্র হইতে শুরু করে নলেজের সোর্স অনেক বেড়েছে, এখন কেউ চাইলে আরো দ্রুত অনেক মানে বিভিন্ন মুখ থেকে বিভিন্ন ইনফরমেশন পেতে পারে। সুতরাং যে কোনো গ্র্যান্ড ক্লেমস, ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা যাই হোক, গ্র্যান্ড ক্লেম গুলো হওয়ার পরে সেটাতে অন্ধভাবে বিশ্বাস করার আগে সবসময় একটু চিন্তা করে নেওয়া আমাদের উচিত, যে এটা মানে এটা আসলে কতদূর সঠিক, এসব পক্ষে কি পয়েন্ট আছে, বিপক্ষে কি পয়েন্ট আছে। ঠিক আছে, আমি আবার জ্যোতির কাছে ব্যাক করছি। জ্যোতি আহ, প্রত্যাবর্তন করেছে। আচ্ছা, থ্যাংক ইউ শফিক। সরি, আমি আমার আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আমার এখানে ইন্টারনেট খুবই খারাপ যেখান থেকে আমি ডায়ালিং করেছি। তো আমি বলছিলাম যে ব্রিটিশ শাসনের একশো 100 বছর আমরা বেশি শাসিত হয়েছি, এবং শুধু শাসিত হয়েছে তা না, যে পরিমাণ শোষণ এবং লুণ্ঠন যখন সব থেকে খারাপ ছিল, সেটার মানে সেটার এফেক্ট আমাদের উপরে সব থেকে বেশি গেছে। হ্যালো, শোনা যাচ্ছে কি?
হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, শোনা যাচ্ছে। 1776-এ যে দুর্ভিক্ষ হয়েছিল, সেটাতে এস্টিমেট হচ্ছে যে তখনকার পূর্ববঙ্গের 1/3 মানুষ মারা যায় না খেয়ে। তার কারণটা হচ্ছে যে ওই ওই সময়টাতে ব্রিটিশরা মানে যেটাকে একদম লিটারালি লুটপাট কথাটা ওই সময়, মানে ইংরেজিতে লুট কথাটা ওই লুণ্ঠন থেকেই এসেছে সেই সময়। তো এইটা তো আপনার একটা সোসাইটিকে মানে ভেঙে চুরে তোলপাড় করে দেওয়ার মতো ব্যাপার। কাজেই আমি আমি এই এই ঘটনাটাই তো এক্সপ্লেন করতে পারে যে বাঙালি মুসলমানের পিছিয়ে পড়ার আহ, কি হতে পারে। মানে এটার পরে তো আর আমার অন্য কিছু যে নাই তা না, কিন্তু এই ইস্যুটা তো একটা সাংঘাতিক ইস্যু। সো তুহিন, আপনার কাছে জানতে চাই এটা নিয়ে মানে আপনার আপনার কি অভিমত বা কি চিন্তা, আপনি বা এবং অন্য যারা আছেন সবার কাছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, তুহিনের কাছে যাব তার আগে আসিফ কিছু বলতে চায়। আসিফ ইকবাল, আহ, আমি তার কাছে একটু জানতে চাই, এরপর আমি তুহিনের কাছে যাব আমাদের কনক্লুডিং ইয়ে করার জন্য, আমাদের করার জন্য। ঠিক আছে। ধন্যবাদ শফিক ভাই। আমি আসিফ ইকবাল, আমি ব্রেইনের মেম্বার, এই গ্রুপের মেম্বার। তো প্রথমেই শফিক ভাইকে ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য এবং প্রথম টপিক হিসেবে এই এই প্রবন্ধটাকে চুজ করার জন্য। আর তুহিন ভাই তো অ্যাজ ইউজুয়াল ওনার আহ, মানে ওনার ব্রিলিয়ান্স দিয়ে যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, এটা খুব মানে এটা আসলে ইনসাইটফুল। আমার দিক থেকে এই প্রবন্ধটা আসলে আমার প্রথম পড়া হয়েছিল আমার কিশোর বয়সে। সফাও আমার অল্প বয়স থেকে পড়া শুরু, তো স্বাভাবিকভাবে তখন যেরকম আপ্লুত হয়েছিলাম, বেড়ে উঠতে উঠতে এখন এসে আমার কাছে প্রথম যে জিনিসটা মনে হয় যে ওনার এই লেখাটার একটা বড় বিশেষত্ব হয়েছে, ওই যে যেটা তুহিন ভাই ওনার বক্তব্যে বললেন। উনি আসলে ওনার শিক্ষকের একটা পরিবর্তন দেখে উনি এক রাতের মধ্যে প্রবন্ধটা লেখেন। আমার কাছে প্রথমেই মনে হয়েছে এই জিনিসটা ওনার এক ধরনের হিট অফ দ্য মোমেন্টে লেখা। এই জন্য উনি অনেক কিছু নিয়ে এসেছেন, কিন্তু উনি যেই জায়গা থেকে এই প্রবন্ধটা লেখা শুরু করেছেন, যে মধ্যযুগের মুসলিম আহ, জনগোষ্ঠীর জন্য যে পুঁথি লেখকরা ছিল, ওখান থেকে উনি লেখাটা শুরু করে ওই পুঁথি লেখকদের মনস্তত্ত্ব বা পুঁথি লেখকের তখনকার পাঠকদের মনস্তত্ত্ব দিয়ে উনি একটা গোটা জাতির অনেকটা ঐতিহাসিক একটা কনটেক্সটকে এক্সপ্লেন করতে গিয়েই আমার মনে হয়েছে যে এটা একটু মানে ন্যারোড ডাউন একটা ভিউ হয়ে গেছে। মানে এটা যদি উনি ওই সময়কার ওই একটা রেগুলার টাইমে বা কনটেক্সটে রেখে লিখতেন, তাহলে এই জিনিসটা এক্সপ্লানেশন একটু বেটার হতো। যেমন আমি যদি ওনার আরেকটা উপন্যাস আছে গাভী বৃত্তান্ত, আমরা যদি গাভী বৃত্তান্তটা পড়ি, গাভী বৃত্তান্ত পড়লে দেখা যাবে এটা কিন্তু উনি খুব সুন্দর করে লেয়ারে 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 গিয়ে ওই সময়কার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মনস্তত্ত্বটা চমৎকার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যখন ক্ষমতা প্রাপ্ত হন তখন ওনাদের মনস্তত্ত্বে কি ধরনের পরিবর্তন আসে এবং ক্ষমতা পাওয়ার জন্য ওনারা কি কি করেন। কিন্তু ওই ভিউটা আবার সফার এই লেখাতে পাওয়া যায় না। এই লেখাটায় দেখা যায় যে উনি ওই যে কুইক জাম্পিং বা খুব অনেকগুলা টপিক দিয়ে ওনার ওই যে উনি যে ওনার টিচারকে দেখে যে উনি আঘাত পেয়েছিলেন মানসিকভাবে, উনি আঘাতের জায়গাতে কানেক্ট করার একটা প্রবণতা আমি এই প্রবন্ধে পেয়েছি। এবং যেটা আমার মিসিং মনে হয়েছে, যেমন আমি যে জিনিসটা সবসময় খুব কৌতূহল ভাবে দেখার চেষ্টা করি, বাঙালি মুসলমান বলতে আমার খুব স্পেসিফিক কোশ্চেন হচ্ছে, যেমন বাঙালি মুসলমান বলতে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের এই কলকাতার ডকইয়ার্ড বা ওই অঞ্চলের যে মুসলিমরা আছে তাদের সাথে কিন্তু পূর্ববঙ্গের মুসলিমদের মানসিকতার বেশ একটা তফাৎ আছে। আমার কাছে মনে হচ্ছে যেমন ওনাদের ক্ষেত্রে যেটা আমাদের এখানকার মুসলিমরা ওনাদের সঙ্গে মিশে দেখেছে, ওনাদের চিন্তা ভাবনার সঙ্গে আমাদের অনেক কিছু মেলে না। তো এর চেয়ে আমি বলবো যে পূর্ববঙ্গের মুসলিমদের মধ্যে আমি যে জিনিসটা সবসময় খুবই কৌতূহল ভাবে বোঝার চেষ্টা করি, তারা ক্ষমতা পেলে কেন প্রসেস করতে পারেন না, মানে তারা যখন ক্ষমতা প্রাপ্ত হন, হঠাৎ করে ক্ষমতা আসে, তারা কেন এটাকে একটা ওয়াইডার ভিশনে না গিয়ে খুব সংকীর্ণভাবে পার্সোনাল এজেন্ডাতে ঢুকে যান। যে জিনিসটা গতকালকে যে তুহিন ভাইয়ের আমরা দেখেছিলাম, যে গতকালকে আমাদের ব্রেইনের প্রোগ্রামে তুহিন ভাই জিয়াউর রহমান নিয়ে যে ইয়েগুলো বলেছিলেন বা আমরা সবাই কথা বলেছিলাম, আমি আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে দেখেছি যে ক্ষমতা পাওয়ার পরে ব্রডার লেভেলে চিন্তা করার অ্যাবিলিটিটা আমি এখনো পর্যন্ত শুধু যে জিয়াউর রহমানের মধ্যে দেখলাম। এই জিনিসটা কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের মুসলিমদের মানসিকতার একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস হতে পারে। আমরা যদি এখনকার গভর্নমেন্টের ক্ষেত্রে দেখি, যে ওনারা এমন একটা রক্তাক্ত অভ্যুত্থানের পরে যে অপরচুনিটিটা জাতি ওনাদের কাছে দিয়েছিল, ওনারা অসাধারণ ভাবে যে মিস করলেন এবং অসাধারণ ভাবে যে নষ্ট করলেন,
এটার সঙ্গে পূর্ববঙ্গের মুসলমানদের মনস্তত্ত্বের ঐতিহাসিক প্রবণতার কোনো কানেকশন আছে কিনা, আমার কাছে এই কৌতূহলটা আসলে সবসময় হয়। তো ওয়ান সেকেন্ড, এটা যখন আমি সফার প্রবন্ধের সাথে কানেক্ট করতে যাই, এই উত্তরটা আবার সফার ইয়েতে পাওয়া যায় না। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো ওই তুহিন ভাই যদি ওনার ক্লোজিং স্টেটমেন্টে কিছু দিতে পারে তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আসিফ, খুব সুন্দরভাবে তুমি তোমার অনুভূতিটা তুলে ধরলে। আম, আমরা এখন আবার তুহিনের কাছে ব্যাক করব আলোচনাগুলো শেষে একটু কনক্লুডিং রিমার্ক দিতে। ঠিক আছে তুহিন। হ্যাঁ, এখানে অনেকগুলো আলোচনা হলো এবং বিশেষত দুইটা অবজারভেশন, একটা জ্যোতি ভাইয়ের একটা অবজারভেশন এবং আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শফিক এবং ভাই, আসিফ ভাইয়ের। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সদাইন হ্যাঁ বলো বলো। আমি কি 2 মিনিট কথা বলি একটু? হ্যাঁ হ্যাঁ, নাকি অফকোর্স, হ্যাঁ, সময় শিওর আছে? শিওর শিওর প্লিজ গো অ্যাহেড। আচ্ছা, ঠিক আছে। আহ, আমি কোনো কমেন্ট করছি না, কিছু কোশ্চেন করব, কারণ আমি বলছি আগেই যে আমি এটা সম্পর্কে আমার জানা নেই যথেষ্ট, যার ফলে আহ, একটা হচ্ছে কি যে প্রথমেই যে তুহিন আপনি বললেন যে আহ, যেটা হলো এটার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে একটা মডার্ন স্টেট বা পলিটিক্স জন্য যে ধরনের ম্যাচুরিটি দরকার বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আছে আমাদের হয়নি, তাই না? এটাই বলতে চাচ্ছেন তাই না, যে বাঙালি মুসলিমরা সেই লেভেলে যায়নি। তো দ্যাট ইজ দ্য ক্লেম। তো কথাটা হচ্ছে কি যে কেন একটা জিনিস আমি জানতে চাই যে কেন স্টেট বা পলিটিক্স সাথে এই যে ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটির ঠিক সম্পর্কটা কি এক্স্যাক্টলি? হ্যাঁ, এই কানেকশনটা কি এক্সপ্লেন করা, যদি একটু এক্সপ্লেন করতেন, বা আমি তো ইয়েতে পেলাম না, প্রবন্ধতে পেলাম না এই সম্পর্কে কিছু। আরেকটা হচ্ছে, আমার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, প্রশ্নটা ক্লিয়ার আমার কাছে এক্স্যাক্টলি ক্লিয়ার আর কি, যে কেন। বাকিদের আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড একটা প্রশ্ন হচ্ছে যে আসলে অন্যান্য কালচারের সাথে যে আমরা তুলনা করি যে আসলে ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশন যে প্রসেসটা, এটা আসলে কি, কিভাবে হয়েছে যাদের বাঙালির হয় নাই কিন্তু অন্যান্য ডেভেলপ এতে হয়েছে, লেটস সে ব্রিটিশদের হয়েছে, ইংল্যান্ডে হয়েছে। তো এই যদি কম্প্যারিজনটা একটা করা যায় তাহলে আমাদের একটা কংক্রিট আইডিয়া আসবে যে আসলে ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশন প্রসেস কি। আমি কালচারাল স্টাডিজ, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এমনি মানে টপ অফ দ্য হ্যাট আমার যেটা মনে হচ্ছে একটা জিনিস যেটা হয় যে ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশন একটা ব্যাপারটা কি যে একটা এলিট ক্লাসের মধ্যে একটা কাইন্ড অফ কালচারাল রেভলিউশন হয়। রেনেসাঁ গুলো কিন্তু সবসময় এলিট ক্লাসের মধ্যে হয়, ইন্টেলেকচুয়ালদের মধ্যে হয়, আর্টিস্টদের মধ্যে হয়, তাই না? ইন্টেলেকচুয়ালদের মধ্যে হয়। অ্যান্ড ইভেনচুয়ালি তারা একটা স্ট্যান্ডার্ড সেট আপ করে, যে স্ট্যান্ডার্ডটা পরে আস্তে আস্তে সবাই অ্যাডপ্ট করে। তো ইংল্যান্ডে হচ্ছে বেসিক্যালি বা স্কটিশ এনলাইটেনমেন্টে যে এখানে যে জেন্টলম্যান ভ্যালুজ, যেটা দেখা যাচ্ছে যে ইভেন অ্যারিস্টোক্রেটদের মধ্যে কিছু জেন্টলম্যান ভ্যালুজ আছে, কিছু এটিকেট আছে, ইন্টেলেকচুয়াল যে লজিক্যালি চিন্তা করা শিখতে হবে, বা ধরেন ব্রড লিবারাল এডুকেশন যেটা, সেটার প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে, এটা সেক্সি। এবং সেটা আস্তে আস্তে এটা যখন সবাই শেয়ার করে তখন আস্তে আস্তে এটা তাদের অ্যাসপিরেশন হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড সেট করা হয়, এবং স্ট্যান্ডার্ডটা পরে সোসাইটি কাইন্ড অফ অ্যাডাপ্ট করে। এবং আমার মনে হয় ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশনের জন্য স্ট্যান্ডার্ড সেট করাটা খুবই কাইন্ড অফ ইম্পর্টেন্ট, যেটা হয় বাংলাদেশ। সেক্ষেত্রে মানে আমাদের মানে বাংলাদেশ যে ঘটনাটা ঘটেছে যে সেটা হচ্ছে যে আমরা যে, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যেটা বাংলাদেশে যেটা হয়েছে, যেন বেঙ্গল রেনেসাঁ হলো, তো বেঙ্গল রেনেসাঁ যেটা স্ট্যান্ডার্ড সেট করেছে সেটার সাথে আমাদের যে বাংলায় আমাদের যে প্রিজন ক্লাস আছে তারা ঠিক আইডেন্টিফাই করতে পারে না, কারণ এটা তাদের নিজের না। তো বাঙালি মুসলমানদের মধ্যে যে সৈয়দ মুস্তফা আলীর মতন লোক, বা তারা তারা যারা ইন্টেলেকচুয়ালি নিজেদেরকে ডেভেলপ করেছে তারা বেসিক্যালি বাঙালি মুসলমানদের ছেড়ে নতুন একটা ক্লাবে জয়েন করেছে। তো যার ফলে স্ট্যান্ডার্ডটা সবার জন্য স্ট্যান্ডার্ড ক্রিয়েট হয়। একইভাবে যারা ধরেন মুসলিম মেয়েদেরকে, নবাব ফ্যামিলিকে কেন্দ্র করে, বা উর্দু এলিট ক্লাসের মধ্যে, ইভেন এখানে লিখেছে যে ইভেন ফজলুল হক উনিও বাসায় উর্দুতে কথা বলতেন। তো যারা ইন্টেলেকচুয়াল ডেভেলপ করেছে তারাও কিন্তু বেসিক্যালি আরেকটা ক্লাবে জয়েন করেছে, সেটা আশরাফ ক্লাসে।
তো ইভেনচুয়ালি যে জিনিসটা হয়েছে যে সেটা এই একটা স্ট্যান্ডার্ড সেট করা যেটা সবাই আইডেন্টিফাই করবে, সেটা হয় নাই। এটা অনেকটা যেটা ইউএসএ তে ব্ল্যাক কালচারদের মধ্যে যেটা হয়েছে, যে ইউএসএ তে দেখা যায়, হ্যালো, ঠিক আছে, ঠিক তো আছে। ইউএসএ ব্ল্যাক, ঠিক আছে, আচ্ছা, ইউএসএ ব্ল্যাক কালচার এখানে দেখা যায় যে ব্যাপারটা হচ্ছে যে যারা প্রফেশন সাকসেসফুল হচ্ছে তারা ইভেনচুয়ালি এই কালচার থেকে আইডেন্টিফাই করে তারা বেসিক্যালি হোয়াইট কালচারে জয়েন করছে। তো যার ফলে তুলনামূলকভাবে ব্ল্যাকদের মধ্যে আলাদা একটা সাবকালচার ক্রিয়েট হয়েছে, যে যেইটা ঠিক ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশন না, বরং উল্টো দিকে হাঁটা দেওয়া শুরু করে। তো আমার ধারণা সব ধরনের টন সোসাইটি কনফ্লিক্টে, যেটা ইভেন টার্কিতেও, আনাতোলিয়ান টার্কেও এই ধরনের জিনিসগুলো আছে, এই টাইপের ব্যাপারটা ঘটে, যেটা হচ্ছে যে তখন দেখা যায় তাদের নিজেদের পুঁথি হয়। এখন দেখবেন যে মাদ্রাসার মধ্যে আলাদা একটা কালচার আছে, এলিট যে কালচারটা সেটাকে একটু রিজেক্ট করেছে। এবং ইংল্যান্ডে আমি যেটা বললাম, ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশনটা হয়, যে স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে, সেই স্ট্যান্ডার্ড সবাই অ্যাসপায়ার করে, সেই জিনিসটা হয়নি, বরং এটাকে রিজেক্ট করে তারা তাদের নিজস্ব সাব কালচার ক্রিয়েট করতে হয়েছে তাদের সার্ভাইভের জন্য। তো এইটাই বলছি ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশনের মেইন প্রবলেমটা, সেটা হচ্ছে যে যে স্ট্যান্ডার্ডটা, অর্থাৎ যারা এলিট ক্লাসে বা কালচার করেছে তারা যদি লোকাল, তাদের এটা যদি রুটেড না থাকে এবং লোকাল অ্যাসপিরেশনে, মানে লোকাল যারা যেটা আটটা ক্লাস তাদেরকে যদি ইন্টিগ্রেট করতে না পারে, বরং তারা যদি ক্লাব জয়েন করে, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না, ইন্টেলেকচুয়াল ম্যাচুরেশনটা হবে না। এটাই, আর কিছু না। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ সদায়ন। আমাদের হ্যাঁ আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, কারণ আমরা টার্গেট করেছিলাম যে মোটামুটি এক হ্যাঁ হ্যাঁ ঘন্টার হ্যাঁ মধ্যে এপিসোড করব। তবে ঠিক আছে, কিন্তু হ্যাঁ, অবশ্যই তুহিনকে আমি আহ্বান করছি কনক্লুডিং রিমার্কস করতে, মানে সবার কমেন্টস গুলো নিয়ে করতে এবং তার নিজস্ব মতামত দিয়ে আজকে আলোচনা সমাপ্তি করতে আহ্বান করছি। ধন্যবাদ সবাইকেই, যারা এখানে আলোচনা করলেন। পরবর্তীতে খুবই চমৎকার কিছু অবজারভেশন আসছে, আমি ওগুলো নিয়ে ছোট করে একটু বললে তারপরে শেষ করি। সেটা হলো যে বিশেষত জ্যোতি ভাই যেটা বললেন যে কলোনাইজেশনের যে ব্যাপারটা, এটা খুবই দুর্দান্ত একটা অবজারভেশন ছিল, এবং এইটা আসলে কেউ ওইভাবে খেয়াল করেন না। ইভেন সফাও তার প্রবন্ধে এটা উনি মিস করে গেছেন, উনি এটা প্রবন্ধে এই ব্যাপারে কোনো আলাপই করেন নাই। আমি এটার সাথে অ্যাড করব জাস্ট, সেটা হলো যে বাঙালি মুসলমান যেই সম্প্রদায়, বা বাঙালি মুসলমান বলতে যেই জনগোষ্ঠীটিকে আইডেন্টিফাই করা হয়, তারা কিন্তু ওই সময়টাতে, যেটাকে অনেকেই বলার চেষ্টা করেছেন পরবর্তীতে বাংলাদেশে এই আইডিয়াটাকে খুব বেশি ভাইটালাইজ করেছেন মোহাম্মদ আজম, সেটা হলো ডাবলি কলোনাইজড একটা আইডিয়া। মানে তারা কিন্তু তখন শুধুমাত্র ব্রিটিশদের দ্বারা কলোনাইজেশনের শিকার হয়েছে তা না, বরং যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয় এবং তারপরে যখন জমিদার শ্রেণীর হাতে এখানকার ভূমির যে অধিকার, ভূমির যেই মালিকানা সেটা চলে যায়, এটা কিন্তু এক ধরনের ডাবল কলোনাইজেশন, অর্থাৎ একদিকে ব্রিটিশদের কলোনাইজেশন, পাশাপাশি আরেকদিকে জমিদার শ্রেণীর কলোনাইজেশন। ফলে এক ধরনের একটা ডাবল কলোনাইজেশনের মধ্য দিয়ে আসলে এখানকার লোকজন গিয়েছে। ফলে এইটা আসলে মিসিং হয় অনেক ক্ষেত্রে। যেমন এই 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 প্রথার আওতায় কিন্তু দেখা গেছে যে ইয়েদের পড়তে হয় নাই, কি বলে, অন্যান্য মানে প্রপার হিন্দুস্তান প্রপার যেটা, এখানকার লোকজনের কিন্তু এই 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 ঘটনার মধ্য দিয়ে যাইতে হয় নাই। ফলে এটা একটা বড় ব্যাপার, এই ব্যাপারটা মিসিং আছে সফার এই প্রবন্ধে, সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর আরেকটা হলো যেটা আসিফ ভাই বললেন, যে আসলে ক্ষমতা পাওয়ার পরে আমরা রাষ্ট্র গঠনে ব্যর্থ হই, বা কেন আমরা রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছি, সেইটা একটা বড় আর্গুমেন্টের জায়গা, বা সেইটা একটা বড় আসলে ইয়ের জায়গা, কন্টেমপ্লেশনের জায়গা। তো আমার কাছে মনে হয় আসলে যে আমরা এখানে আসলে সফার প্রবন্ধের কিছু মানে সফার এই প্রবন্ধটা যে একেবারে মানে আমরা এটা ক্রিটিক করছি বটেই, কিন্তু সফার প্রবন্ধের এখানে একটা যৌক্তিকতা, যে সফা আসলে ওই জায়গা থেকে ওই প্রশ্নটাই সম্ভবত হয়তোবা সফাকে হন্ট করছিল, যে কেন আসলে এইরকম একটা জাতি, কেন সফা কিন্তু বাংলাদেশ যে একটা রাষ্ট্র হলো, এটাকে সফা বলছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আধুনিক রাষ্ট্র, মডার্ন পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে সবচেয়ে আধুনিক রাষ্ট্র। কারণ আপনি দেখেন যে দক্ষিণ এশিয়ার অন্যান্য যে রাষ্ট্র, ভারত, পাকিস্তান, তারপরে কোনোটাই আসলে ওই অর্থে জাতি রাষ্ট্র, মানে মডার্ন সেন্সে যেটা জাতি রাষ্ট্র, সেই জাতি রাষ্ট্র সেভাবে না। বাংলাদেশ একমাত্র রাষ্ট্র দক্ষিণ এশিয়ায় যেটা মডার্ন সেন্সে একটা জাতি রাষ্ট্র। ফলে কেন এই ধরনের একটা মডার্ন রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করলেন, তারা কেন এটাকে বিল্ড করতে পারছেন না বা পারলেন না, সেই জায়গায় একটা। তো আমাদের এখানে অনেকগুলো ব্যাপার যেটা নিয়ে অনেকভাবে আলোচনা হয়, যেমন একটা আলোচনা হলো যে আমাদের ইনস্টিটিউশন বিল্ডিং
যে ক্যাপাসিটি, সেটার অভাব, সেইটার ইনস্টিটিউশন আমরা বিল্ড আপ করতে যে পারি নাই বাংলাদেশে, বা আমরা ইনস্টিটিউশন বিল্ড আপ করতে অক্ষম হয়েছি। এখন এখানে কেন আমরা এটা হয়েছি সেটার পিছনে আসলে অনেক ধরনের কারণ ব্যাখ্যা করা যায়। একটা হলো ঐতিহাসিক কারণ, যেমন কলোনাইজেশনের যে ব্যাপারটা সেটা তো আছে, পাশাপাশি ধরেন যে আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিকভাবে আমাদের যে একটা বৈরী অবস্থান বলবো আমি, সেটাও আসলে ধরেন এটা ব্যাখ্যা হিসাবে আমরা এটা উপস্থাপন করতে পারি। পাশাপাশি যদি ভেতর থেকে আমরা চিন্তা করি তাহলে বাঙালি মুসলমানের ধরা যাক, যেমন এই যে আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সিচুয়েশন, সেটা যদি আপনি দেখেন তাহলে এটা আপনি অনেকটা মানে ইয়ে করতে পারবেন, অনুভব করতে পারবেন যে একটা ভিশনারি একটা জায়গা থেকে, এবং ভিশনারি একটা জায়গা থেকে নিজেদের ইমানসিপেশন ঘটানোর পরে পরে রাষ্ট্র বিল্ডিং যখন আমরা করব, তখন যে কিছু প্রপার নেগোসিয়েশন দরকার সমাজের বিভিন্ন বিবাদমান পক্ষের মধ্যে, যে প্রপার নেগোসিয়েশন এবং প্রপার ইয়ে দরকার, এই জায়গাটাতে আমরা সম্ভবত একটা মিসিং লিংক আছে আমাদের এইখানে। ধরা যাক যে আমাদের এখানে ধর্মীয় গোষ্ঠীগুলি আছে, আমাদের এখানে একটা জনগোষ্ঠী আছে, এখানে একাডেমিয়া আছে, এই যে বিভিন্ন গোষ্ঠীগুলি আছে সমাজে, বিভিন্ন পরস্পর এক ধরনের মুখোমুখি এক ধরনের গোষ্ঠী আছে, তাদের মধ্যে যে একটা লিঙ্ক আপ দরকার, যে একটা কমন লিঙ্ক আপ, সেই কমন লিঙ্ক আপের জায়গাটাকে বিল্ড আপ করতে আমরা সম্ভবত ব্যর্থ হয়েছি কোনো কোনো জায়গায়। এবং এখানে পুঁজির বিকাশের ক্ষেত্রে এখানে যেটা যেটা গতকালকার আলোচনায় অনেকে বলতেছিলেন যে জিয়াউর রহমানের সময় যেই উনি যখন ফ্রি মার্কেট ইকোনমি অ্যাডপ্ট করলেন এবং উনি যখন এই যে ইয়ে করলেন, ইনভেস্টরদেরকে আহ্বান করলেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, তো এই যে পুঁজির যে একটা বিকাশ এই বাংলাদেশে ঘটানো দরকার ছিল, সেটা নানা কারণে আসলে বাংলাদেশে এটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগ্রস্ত হওয়ার ফলে আমাদের আমাদের ইনস্টিটিউশনগুলি, আমাদের যেই ইনস্টিটিউশনগুলি আসলে ওই ইনস্ট্রুমেন্টাল হয় এই নেগোসিয়েশনগুলির ক্ষেত্রে, সেই ইনস্ট্রুমেন্টাল মানে সেই ইনস্টিটিউশনগুলি আসলে ওইভাবে ইনস্ট্রুমেন্টাল হইতে পারেনি। তো এটা আসলে আরো ফার্দার ইনভেস্টিগেশনের বিষয় আমার কাছে মনে হয়। তবে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কেন আসলে ক্ষমতা পাওয়ার পরে কেন সেটা বিল্ড আপ করতে পারি না। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা একটা ব্যাপার। আর হলো গিয়ে আসলে ইন্টেলেকচুয়ালিটির সাথে রাষ্ট্র গঠনের সম্পর্ক কি, সেটা আমি খুব ছোট করে বলি। ধরেন আরবরা রাসূল আসার পরে যখন রাষ্ট্র গঠন করলো, তারা যখন খেলাফত বা ইত্যাদি ইত্যাদি এগুলি গঠন করলো, সেটা একটা রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্র টিকে থাকতো না, বা হিস্ট্রির বুকে আসলে মানব জাতির জন্য এক্সাম্পলারি কিছু দিতে পারতো না যদি না তারা পার্সিয়ান যেই ইন্টেলেক্ট এবং আপনার পরবর্তীতে সিরিয়ার থ্রুতে যে আপনার ল্যাটিন ইন্টেলেক্ট, গ্রিক ইন্টেলেক্ট, এগুলির সাথে যদি মুখোমুখি মানে তাদের যদি এগুলির সাথে এনকাউন্টার না হইতো এবং এগুলিকে তারা যদি অ্যাডপ্ট না করতো, তাহলে কিন্তু এটা একটা সিভিলাইজেশন হইতে পারতো না। সুতরাং রাষ্ট্র হয়, রাষ্ট্র তো ধরেন যে আপনি ক্ষমতা দখল করলেই, যেমন আপনি এটাকে তৈমুর লং বা মিডল ইস্টে যেরকম এরকম আরো অনেকগুলি ছিল, যেমন ধরেন আপনি মোগল না, মঙ্গলদের যেই আপনার সাম্রাজ্য ছিল, সেটাও দেখবেন যে খুব ভাস্ট সাম্রাজ্য ছিল, কিন্তু সেটা ভ্যানিশ হয়ে গেছে। এবং এখন আপনি তিমুরিদ যেটাকে বলে তিমুরিদ ডাইনেস্টি, তৈমুর লং এর ডাইনেস্টি, কিংবা আপনি যদি মঙ্গলদের ডাইনেস্টির কথা বলেন, তাদের আপনি দেখবেন যে তারা পরবর্তীতে অন্যদের সংস্কৃতি অ্যাডপ্ট করে তাদের কিন্তু আলাদাভাবে আমরা আইডেন্টিফাই করি না। মঙ্গলদের ডাইনেস্টি বা তৈমুরের ডাইনেস্টিকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করি না, এটাকে আমরা বৃহত্তর পার্সিয়ান সিভিলাইজেশনের মধ্যেই এটা অ্যাবজর্বড হয়ে গেছে। কারণ তারা আলাদা কোনো কালচারাল কিছু তৈরি করতে পারে নাই, কোনো কালচারাল এমন কিছু যেটা তাদেরকে স্থায়িত্ব দিবে, তাদের এই সাম্রাজ্যটাকে স্থায়িত্ব দিবে, এরকম কিছু তারা তৈরি করতে পারেনি। ফলে রাষ্ট্র গঠনের সাথে রাষ্ট্রের একটা জাতি হিসাবে যে উত্থান, এই উত্থানের জন্য একটা জাতির ডেফিনেটলি কিছু সিগনেচার প্রয়োজন, তার কিছু এমন কিছু প্রয়োজন যেটা আসলে মানব সভ্যতায় সে কিছু কন্ট্রিবিউশন করতেছে। এরকম কিছু না করলে সে আসলে ওই রাষ্ট্র আসলে রাষ্ট্র হিসেবে থাকতে পারে, বাট এটা আসলে হিস্ট্রিতে কোনো ইম্প্যাক্ট করতে পারবে না, কোনো মানে মার্ক সে ফেলতে পারবে না। ফলে এই জায়গায় একটা সম্পর্ক আসলে আছে আর কি ওই রাষ্ট্র এবং ইয়ের সাথে। তো আমি এটা একটু করি, কনক্লুড করি, আমি জাস্ট শেষ করব এই যেই পয়েন্টটা লাস্ট বলতেছি এটা বলেই শেষ করব। সেটা হলো যে যখন ফাহাম আব্দুল সালাম ভাইয়ের বের হয় বাঙালির মিডিওক্রিটির সন্ধানে 2020 সালে সম্ভবত সেটা, এবং পরবর্তীতে এই বই নিয়ে অনেক হইহল্লা হয়, এটা ব্যান হয়েছিল বইমেলায়। তো এই বই বের হওয়ার পরে আমি এই বইয়ের একটা ক্রিটিক লিখেছিলাম ফেসবুকে, এবং আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম এই কথাটা, আমি ফাহাম আব্দুল সালামের ওই যে বইটা বাঙালির মিডিওক্রিটির সন্ধানে, আমি আসলে সেটাকে ক্রিটিক্যাল দৃষ্টিতে দেখি সবসময়। তো আমি বলার চেষ্টা করেছিলাম যে ওই বইয়ের সাথে আহমদ ছফার এই যে প্রবন্ধ কি বলে বাঙালি মুসলমানের মন,
এটার একটা একটা দৃষ্টিভঙ্গিগত একটা মিল আমি পেয়েছিলাম সে সময়, এবং এখনো পাই আর কি। সেটা হলো যে বাঙালি মুসলমান সে তার কিছু এমন কিছু ঐতিহাসিক কারণ, যে ঐতিহাসিক কারণগুলি, যেমন সফা বলতেছিলেন যে বাঙালি মুসলমান যে পিছানো, সেটা বাঙালি হওয়ার কারণেও না, মুসলমান হওয়ার কারণেও না, অন্য একটা কারণে। কি কারণ সেটা সে বলে নাই। তো এই যে বাঙালি মুসলমান যে একটা খুব অনির্ণয়যোগ্য একটা কারণে সে এমনিতেই পিছিয়ে পড়া, যেমন ফাহাম আব্দুল সালাম বলতেছিলেন যে বাংলা ভাষাটার স্ট্রাকচারই এমন যে সে আসলে গ্র্যান্ড আইডিয়া এটাকে ক্যাপচার করতে পারে না। ফলে এই যে ব্যাপার, এখন এই বাংলা ভাষার স্ট্রাকচারই যদি এমন হয় যে সে গ্র্যান্ড আইডিয়াকে ক্যাপচার করতে পারে না, তাহলে এখানে বাঙালির আসলে দোষটা কি? বাঙালি আসলে কি করবে? সে আসলে এটা কিভাবে নিজেকে এখান থেকে উতরাবে? ফলে এই যে ব্যাপারটা যে বাঙালি মুসলমান সে কিছু অনির্ণয়যোগ্য কারণে আসলে সে পিছিয়ে পড়া, এই আইডিয়াটাকে আমি মনে করি চ্যালেঞ্জ করা দরকার এবং এই কারণগুলিকে নির্ণয় করা দরকার। ডেফিনেটলি আমি সফার সাথে এখানে একমত আমি হব যে আমাদের সমাজে, বাঙালি মুসলমান সমাজের মধ্যে এক ধরনের একটা আছে, নিজেদেরকে পেছনে টেনে ধরার একটা প্রবণতা আছে। এই ব্যাপারে আমি সফার সাথে একমত। কিংবা নিজেদের নেগোসিয়েশন গুলি, মানে নিজেদের কনফ্লিক্ট গুলিকে একটা প্রপার নেগোসিয়েশনের মধ্যে নিয়ে না আসার একটা প্রবণতা, এটা আছে। এবং আমরা ইভেন 5 আগস্ট পরবর্তী আমরা সময়ও দেখি যে সমাজের গভীর থেকে আমরা যে পরিবর্তন আশা করেছিলাম 5 আগস্টের বিপ্লবের ফলে বা অভ্যুত্থানের ফলে, অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে সমাজের গভীর থেকে যেন বা সেই ধরনের কোনো আসলে চেঞ্জ আসে নাই। এখন এই যে চেঞ্জ আসে নাই, এই না আসাগুলির কারণটা আসলে কি? এই না আসার কারণটা কি? এটা যদি আমরা ব্যাখ্যা করতে না পারি, তাহলে আমরা আসলে মানে কি বলে এটাকে, আমরা আমাদের যে রাষ্ট্র গঠন প্রক্রিয়ার কথা বলি বা সংস্কারগুলি বলতেছি, এগুলি আসলে শেষ পর্যন্ত লং টার্মে সাস্টেইন করবে না। আমি সম্ভবত অন্যত্র কমেন্ট করেছিলাম এই কমেন্টটা, যে এখন আমরা যেই সংস্কারগুলি নিয়ে আলোচনা করছি, কথা বলছি, এগুলি আসলে খুবই টেকনিক্যাল রাষ্ট্রীয় ব্যাপার। অর্থাৎ রাষ্ট্রীয় এলিট যারা ক্ষমতা ভাগাভাগি করবেন, যারা ক্ষমতা নিবেন পরে, তাদের মধ্যকার ক্ষমতার ভাগাভাগির একটা বন্দোবস্ত হলো এই সংস্কার প্রক্রিয়াগুলি। কিন্তু সমাজের মধ্যে, সমাজ তো একটা বহমান প্রক্রিয়া, সে তো রাষ্ট্রকে অনেক সময় ওভারলুক করেই সে নিজের মতো চলতে থাকে। সমাজের মধ্যে যে একটা চেঞ্জ, তার মধ্যে যে একটা ব্যাপক বন্দোবস্ত, তার মধ্যে যে একটা পরিবর্তন, সেই জায়গাটা যদি না ঘটে, তাহলে আসলে এইসব রাষ্ট্রীয় সংস্কার দিয়ে খুব বেশি দূর আমরা যেতে পারবো না। ফলে ওই জায়গাটাকে আমার মনে হয় যে সফার প্রবন্ধ থেকে আমরা একটা জিনিস যদি নিতে চাই, তাহলে ওই কোশ্চেনটা আমরা নিতে পারি যে কেন বাঙালি মুসলমান, যেটা আসিফ ভাইয়ের কোশ্চেনের মধ্যে আসছে, যে কেন বাঙালি মুসলমান সে ক্ষমতা পাওয়ার পরে নিজেকে তুলে ধরতে পারে না, কিংবা রাষ্ট্র গঠনে কেন সে ব্যর্থ হয়। এই জায়গাটা নিয়ে আমার মনে হয় ফার্দার ইনভেস্টিগেশন কিছু জায়গা আছে। ধন্যবাদ তুহিন, খুব সুন্দরভাবে শেষ করলে। হ্যাঁ, আমি একটু দু একটা কমেন্ট করি। তোমার লাস্ট কমেন্টটাই যে এটা, হ্যাঁ ঠিক, এটা যে আমরা সংস্কারের দিকে, রাষ্ট্র সংস্কারের দিকে দেখছি, কিন্তু সমাজ এবং জাতিগত সংস্কার বা এটার নির্মাণে আমরা চিন্তা করছি না আসলে। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে ক্ষমতা এবং কারা ক্ষমতা আসবে, এই জিনিসটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের ডিসকাশন স্পেসে, এখানে তো একটা এজেন্ডা এবং অন্যান্য একটা মানে স্পেস লিমিটেড, ওটার পিছনে এত মনোযোগ দিতে যে আমাদের যে মৌলিক যে ব্যাপারগুলো, এই ডিসকাশনগুলো হওয়া জরুরি, যে আসলে আমরা জাতি হিসেবে কিভাবে, কিরূপ আমাদের জাতীয় পরিচয় কি হবে, আমরা কোন দিকে যাব, রাজনৈতিক না জাতিগত হিসেবে, এটা নিয়ে আলোচনা হয়নি। তবে আশা করছি এই আলোচনা চলবে, রাজনীতির সমাধান একসময় মোটামুটি একটা সেটেলমেন্ট হয়ে যাবে শীঘ্রই, তখন আমরা এই আলোচনাগুলো করতে পারবো, এবং এই আলোচনা অত্যন্ত জরুরি এটা। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আহ, আশা করছি আপনারা পরবর্তীতেও আমাদের সাথে যোগদান করবেন, এবং আমরা আশা করছি এরপর হাসান মাহমুদ সাহেবের সাথেও আমরা কথা বলবো এই প্রবন্ধটি নিয়ে, কারণ উনি এটা নিয়ে খুব সুন্দর একটা প্রবন্ধ লিখেছেন, তারও কিছু ভিউ আছে, এবং আশা করবো তুহিন খানও সেখানে থাকতে পারবে। ধন্যবাদ।